প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার ষষ্ঠ অধ্যায়ের বংশগতির আণবিক ভিত্তি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এই ইনহেরিটেন্স এর আমরা আজকে যে টপিক পড়ব সেই টপিকটা হচ্ছে আরএনএ এর বিভিন্ন টাইপস এবং তার ফাংশন। আরএনএ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। আমরা আগের দিন আরএনএ এবং ডিএনএ স্ট্রাকচার পড়েছি, ডিএনএ এর স্ট্রাকচারটা ফুললি পড়েছি। আজকে আমরা একটুখানি আরএনএ বলে নেব এবং তার পুরো স্ট্রাকচার, তার বিভিন্ন রকমের যে আরএনএ রয়েছে, অর্থাৎ অন্য আরেকটি নিউক্লিক অ্যাসিড যেটার নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ, তার স্ট্রাকচার এবং ফাংশন এবং টাইপস, এটা আজকে আমরা করব। তো প্রথমে আরএনএ, আমরা এখানে কিন্তু একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আগের দিনের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে আমরা ডিএনএ এর দ্বিতন্ত্রের স্ট্রাকচার, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার সম্পর্কে, গঠন সম্পর্কে আমরা জেনেছি। আর আজকে আমরা দেখি, তখন আমরা আরএনএটাও করেছি। আজকে আরেকবার আরএনএ কে দেখে নিই যে আরএনএ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একতন্ত্রী একটা স্ট্রাকচার। জায়গায় জায়গায় অবশ্যই লুপ তৈরি হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর কিছু জায়গায় অবশ্যই তারা একতন্ত্রী রয়েছে। তার আরএনএ এবং ডিএনএ, ডিএনএ অন্যতম নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের জীবনের ভিত্তি। এবং এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে উৎপন্ন হয় একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, যেটি প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের জীবনের ধর্মগুলিকে বজায় রাখে। সেটি হচ্ছে আরএনএ। তাকে বলা হয় রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আর এই প্রোটিন সংশ্লেষ আমরা পরে এর পরবর্তী ধাপে আমরা স্টেপে জানবো সেন্ট্রাল ডগমা, জীবনের যে মূল ভিত্তি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া ট্রান্সক্রিপশন পদ্ধতির মধ্যে দিয়ে, এবং আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ হয়। আর সেই প্রোটিন কিন্তু আমাদের প্রত্যেকটা জীবনের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলি, এক্সটার্নাল ফিচার অর্থাৎ ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স, সেগুলিকে নির্দেশ করে। আমরা জানি যে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে কিন্তু থাকে রাইবোজ সুগার, এবং রয়েছে যে নাইট্রোজেন বেসগুলি রয়েছে ফসফেট, যে নাইট্রোজেন বেসগুলি আছে সেগুলো আমরা জানি অ্যাডেনিন, গুয়ানিন। এখানে কিন্তু থাইমিন এর পরিবর্তে এখানে থাকবে ইউরাসিল, থাইমিন ও ইউরাসিল, অর্থাৎ গুয়ানিন, যেমন থাইমিন ছিল ডিএনএ এর ক্ষেত্রে, আর এখানে তার পরিবর্তে ইউরাসিল হয়ে যাবে AUGC, অর্থাৎ অ্যাডেনিন, AUGC, অ্যাডেনিন, ইউরাসিল আর গুয়ানিন সাইটোসিন। এবার কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আরএনএ কে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার হিসেবেও দেখা যায়। অনেক সময় অনেকগুলো রাইবোনিউক্লিক অ্যাসিড একসঙ্গে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইডও কিন্তু তৈরি করে থাকে। এবারে আমরা একটু দেখে নিই রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে আমরা স্ট্রাকচার গুলি দেখো যে ইট ইজ এ পলিমার অফ রাইবোনিউক্লিওটাইড। রাইবোনিউক্লিওটাইডের অনেকগুলি পলিমার, অর্থাৎ পলিমার মানে হচ্ছে একটা ইউনিটের থেকে যদি কোনো কিছু অনেকগুলো ইউনিটে থাকে তখন তাকে পলিমার বলা হয়। আর পলি কথাটা মানে হচ্ছে অনেকগুলি। আর দেখো এখানে নিউক্লিওটাইড রয়েছে টাইড। আমরা আগের ক্লাসে জেনেছি যখন নিউক্লিয়াস সাইডস হবে তাহলে বুঝতে হবে তখন কিন্তু সেখানে ফসফেট গ্রুপ থাকে না। যদি ফসফেট গ্রুপ যুক্ত থাকে তখন তাকে ট্রাইড বলা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়। তো আরএনএ ইজ এ পলিমার অফ রাইবোনিউক্লিওটাইডস linked together by 3 প্রাইম 5 প্রাইম। এ প্রসঙ্গে কিন্তু আগের দিন আমরা বলেছি যে এই যে তাদের ব্যাকবোনটা এবং ডিএনএ যে 3 প্রাইম 5 প্রাইমে যুক্ত হয়, এই চিহ্নকে প্রাইম বলা হয়। তার কারণ হচ্ছে তাদের একটা দিক 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, আরেকটা দিক হচ্ছে 5 প্রাইম 5 নম্বর পজিশনে সুগারের
তার সঙ্গে যুক্ত থাকে, মাঝখানে ফসফেট থাকে sp sp sp। S তে সুগার, P তে ফসফেট। এখানে আমরা স্ট্রাকচারটা একটু দেখেই নিই। দেখো এখানে এটা যদি ফসফেট গ্রুপ হয়, তাহলে এই ফসফেট গ্রুপ কিন্তু CH2 সুগার, এটা হচ্ছে 5 কার্বন যুক্ত সুগার এবং এটা 5 নাম্বার লোকেশনে রয়েছে। এই 5 নাম্বার লোকেশন থেকে এই যে ফসফেটটা এখানে দেখে নাও। এই ব্যাপারটা ভালো বুঝবে। এখানে যে সুগারটা রয়েছে, এই সুগারের যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন কিন্তু এখানের সঙ্গে যুক্ত আছে এই 3 নাম্বার পজিশন। এই যে লোকেশনটা, এই যে রিংটা, এই স্ট্রাকচারের এই রিংটাকে একে বলা হয় 1 নাম্বার পজিশন, আর এইটাকে বলা হয় 2 নাম্বার পজিশন, আর এটা 3 নাম্বার, 4 এবং এটা 5। এখানে দেখতে পাচ্ছি যে 3 নাম্বার অক্সিজেনের হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের ফসফেটের অক্সিজেন কিন্তু যুক্ত আছে একদিকে, মাঝখানে রয়েছে ফসফেট, ফসফেটের অক্সিজেন এবং এখানে রয়েছে 5 কার্বন যুক্ত সুগার। তাহলে sp অর্থাৎ এখানে সুগার, এখানে সুগার, এখানে P, আবার দেখো এখানে সুগার, আবার এখানে P। তাহলে এর 3 নাম্বার 3 প্রাইম, এর 5 নাম্বার সুগারের সঙ্গে যুক্ত, মাঝখানে কিন্তু রয়েছে P। তাই জন্যই একটা ডিএনএ বলার সময় এরকম বলা হয় সিঁড়িটাকে 3 প্রাইম আর এই যে 5 নাম্বার 5 প্রাইম। একটা নিউক্লিওটাইডের অর্থাৎ একটা ডিএনএ 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপ মাঝখানে, অন্যটির 3 প্রাইম 3 নাম্বার পজিশনে কিন্তু অন্যটির 3 নাম্বার পজিশনের হাইড্রোজেনের সঙ্গে কিন্তু যুক্ত আছে, মাঝখানে ফসফেট এবং অন্যটির এই ফসফেট গ্রুপটি অন্য এই নিউক্লিওটাইডটার 5 নম্বর পজিশনের সঙ্গে যুক্ত আছে। আর সেই জন্যই আমরা ডিএনএ বলার ক্ষেত্রে 3 প্রাইম 5 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম আমরা দুদিক থেকেই এই বলে থাকি। সব ক্ষেত্রেই দেখো এখানে 3 নাম্বার হাইড্রোজেনের সঙ্গে এটার মাঝখানে রয়েছে ফসফেট গ্রুপ এবং এটি অক্সিজেন রয়েছে এবং এই যে ফসফেট গ্রুপ এটা কিন্তু এই নিউক্লিওটাইডের 5 নাম্বার পজিশনের সঙ্গে যুক্ত আছে। তাহলে বারে, বারে কিন্তু এটি, আর এখানে দেখো নাইট্রোজেন গ্রুপ, এটা হচ্ছে 1 নাম্বার পজিশনে নাইট্রোজেন যুক্ত আছে। এখানে তাহলে দেখা যাচ্ছে কি ডিএনএ যদি এরকম থাকে তাহলে বারে, বারে মনে হচ্ছে না সুগার ফসফেট ব্যাকবোন, এটি সিঁড়ির ধাপ, সিঁড়ি ধরে, ধরে যেটাতে উঠছি সেটা সুগার ফসফেট। আর সিঁড়ির একটা ধাপই হচ্ছে এই যে নাইট্রোজেন বেসটা মাঝখানে যেটাতে আমরা সিঁড়িতে পা দিচ্ছি সেই অঞ্চলটা। এইজন্য দ্বিতন্ত্রী বলা হচ্ছে যে তাকে দড়ির প্যাচের মতো তারা পরস্পরকে এরকম একটা স্পাইরাল কন্ডিশনে তারা একে অপরকে আবদ্ধ করে আছে এবং পাশের যে ধরার জায়গাটা রয়েছে সেই ধরার জায়গাটা হচ্ছে ব্যাকবোন, মেরুদণ্ড। সেই ব্যাকবোনটা হচ্ছে একটা নিউক্লিওটাইডের 3 নাম্বার পজিশনের সঙ্গে অন্য নিউক্লিওটাইডের 5 নাম্বার পজিশনের সঙ্গে যুক্ত আছে, মাঝখানে ফসফেট গ্রুপ। সুতরাং এই কারণেই বলা হচ্ছে যে দুপাশের যে হাতলটা রয়েছে সেটা ডিএনএ এর ক্ষেত্রেও তার হাতলটা ধরার জন্য যে জায়গাটা সেটা কিন্তু সুগার ফসফেট ব্যাকবোনিং। এখানে আমরা একতন্ত্রে, ওদিকে কিন্তু দেখাচ্ছি না। তো এটা যেমন এক ঢালা এরকম উঠে গেছে, এর পাশে যদি আরেকটা থাকে, এর পাশে যে মাঝখানে নাইট্রোজেন, এর সঙ্গে যদি আরেকটা নাইট্রোজেন মানে আরেকটা নিউক্লিয়াস যুক্ত থাকে, তারপরে এরকম একটা তার উল্টো দিকে এরকম একটি মেরুদণ্ড থাকে, তবে এটা দ্বিতন্ত্রী বা ডাবল হেলিক্যাল ডিএনএ স্ট্রাকচার হবে। বাট আমরা এখন পড়ছি আরএনএ। এখানে কিন্তু আরএনএ ভার্সাস ডিএনএ সরাসরি কম্পেয়ার, তুলনা করা আছে। দেখো এটা হচ্ছে সিস্টিন, একটা রিং আছে, দুটো নাইট্রোজেন আছে। তো এইটি যদি একদিকের একটা দড়ি আমরা খুলে নিই, একটা প্যাচ খুলে নিই, তাহলে তার একেক দিকে মাঝখানে এরকম করে বেস গুলো থাকবে, যারা উল্টো দিকের আরেকটা দড়ির প্যাচের বেসের সঙ্গে যুক্ত থাকবে। কারণ আমরা বেস গুলো দেখেছি যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন পেয়ারিং করার সময় এটিজিসি পেয়ার করে থাকে। অর্থাৎ অ্যাডেনিন থাইমিনের সঙ্গে পেয়ার করে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে পেয়ার করে থাকে। তা এর একদিকটা আরএনএ এরকম ডাবল হেলিক্যাল নয়, কারণ এটি একতন্ত্রী। ওকে? বাট অন দি আদার হ্যান্ড দেখো আমরা অপরপক্ষে দেখতে পাচ্ছি যে ডিএনএ এদিকেও একটা হেলিক্যাল রয়েছে, আবার এদিকেও একটা হেলিক্যাল রয়েছে। তো এই হেলিক্যাল গুলোর মাঝখানে এই দেখো লাল ইয়েলোর সঙ্গে, ধরে নাও অ্যাডেনিন থাইমিনের সঙ্গে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে মাঝখানে বেসগুলি রয়েছে দুপাশে দুটো। এই যে ব্যাকবোনটি, এই ব্যাকবোনটি হচ্ছে কি সুগার ফসফেট। তাহলে মাঝখানে কি হবে নাইট্রোজেন বেসগুলি। এবারে বুঝতে পারছো নিশ্চয়ই? এটি যদি সিঁড়িটা হয় তাহলে দুপাশে ধরে নেওয়ার জন্য যেটা উঠতে হয়
একটা বাঁকানো সিঁড়ির মতো। তাই সেই জায়গাটা হচ্ছে এঁকে ধরে, আর এই জায়গাটা আমরা দেখেছি একটা 5 প্রাইমের পজিশনের সঙ্গে আর একটা 3 পজিশনের সঙ্গে। আর এই ধরার জায়গাটা হচ্ছে সুগার এবং ফসফেটের বন্ধনীগুলি। আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এবারে ডিফারেন্স বিটুইন আরএনএ এবং ডিএনএ। ডিএনএ আরএনএ এর মধ্যে এই সঙ্গে আমরা পার্থক্যটাও জাস্ট একটু দেখে নেব। আমাদের এখানে মূল উদ্দেশ্য কিন্তু আরএনএ এবং তাদের টাইপস গুলি পড়ে নেওয়া। তবুও আমাদের ডিফারেন্সটা অর্থাৎ দুজনের মধ্যে আরএনএ এবং ডিএনএ এর মধ্যে পার্থক্যটা একটু দেখে নেব। ফার্স্ট অফ অল, single stranded mainly except when self complementary sequences are there, it forms a double stranded structure, hairpin structure. Sometimes যেটা বলছিলাম যে এটি একতন্ত্রী হয়, কিন্তু মেনলি এক্সেপ্ট, এটা মেনলি প্রধানত একতন্ত্রী হয়। কখনো কখনো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স যখন থাকে, কমপ্লিমেন্টারি মানে ধরো অ্যাডেনিন থাইমিনের সঙ্গে, এটা এর সঙ্গে অ্যাডজাস্ট করে পেয়ারিং করবে, এটা তার একটা কমপ্লিমেন্টারি, শুধুমাত্র ওর সঙ্গেই একটা স্পেসিফিসিটিও। কিন্তু কখনো কখনো ডাবল স্ট্যান্ডার্ড দ্বিতন্ত্রীও দেখা যায়। যখন দ্বিতন্ত্রে দেখা যায় তখন মনে হয় যেন একটা হেয়ার পিন, অর্থাৎ চুলে লাগানো পিনের মতো একটা স্ট্রাকচার হয়েছে। চুলে লাগানো যে পিনগুলো আমাদের থাকে কালো রঙের ক্লেপ যেগুলোকে বলা হয়, একটু লম্বা করে দেখবে, মনে হয় তাদের মতো স্ট্রাকচারটা হয়েছে অ্যাকচুয়ালি। অন্যদিকে ডিএনএ অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে দ্বিতন্ত্রে ডাবল স্ট্র্যান্ডেড এক্সেপ্ট ফর সার্টেন ভাইরাল ডিএনএ। কিছু কিছু ভাইরাল ডিএনএ এর ক্ষেত্রে দেখা যায় যে কিন্তু একতন্ত্রী ডিএনএ, সামটাইমস কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ একতন্ত্রীয় হয়। রাইবোজ ইজ দ্য মেন সুগার। এখানে কিন্তু রাইবোজ যেটি রয়েছে সেটি হচ্ছে মেন সুগার কম্পোনেন্ট। আর অন্যদিকে এখানে সুগার মইটি কিন্তু ডিঅক্সি রাইবোজ, অর্থাৎ এখানে কিন্তু একটা অক্সিজেন কম থাকে আর ওখানে কিন্তু একটা অক্সিজেন বেশি থাকে। আমরা কিন্তু দেখেছি 2 নাম্বার পজিশনে OH থাকে আরএনএ এর ক্ষেত্রে, বাট অন দি আদার হ্যান্ড এর ক্ষেত্রে কিন্তু সুগার মইটির ক্ষেত্রে ইন কেস অফ ডিএনএ সেখানে কিন্তু 2 নাম্বার পজিশনে অক্সিজেন থাকে না। তাই তো ডি মানে লেস হওয়া। আর কি লেস হওয়া? অক্সি। সুতরাং অক্সিজেন লেস এর রাইবোজ সুগারের ক্ষেত্রে একটা অক্সিজেন কম থাকে। সো ডিঅক্সি রাইবোজ। ওকে? ডাই মানে দুটো, বা ডি মানে লেস। এবারে এখানে পিউরিন, পিরিমিডিন যে আমাদের নাইট্রোজেন বেস, সেখানে পিরিমিডিন কম্পোনেন্টস ডিফার। পিরিমিডিন কম্পোনেন্টস এর মধ্যে আমরা জানি থাইমিন রয়েছে। থাইমিন এবং সাইটোসিন ডিফার করছে কেন? না, থাইমিনের পরিবর্তে নেভার ফাউন্ড। আরএনএ এর ক্ষেত্রে কখনোই থাইমিন দেখা যায় না। এক- কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে, যে ট্রান্সফার আরএনএ, টিআরএনএ এর ক্ষেত্রে সেটা দেখা যায়। অন্যদিকে ডিএনএ, থাইমিন ইজ অলওয়েজ দেয়ার, বাট ইউরাসিল ইজ নেভার ফাউন্ড। খুব স্বাভাবিক যে আরএনএ এর ক্ষেত্রে যখন থাইমিনের পরিবর্তে যখন ইউরেসিল থাকবে, আর এখানে যখন থাইমিনটা অল টাইম রয়েইছে, সুতরাং এখানে ইউরেসিল আসার প্রশ্নই ওঠে না। তাই এই ইন কেস অফ ডিএনএ বলা হচ্ছে ইউরাসিল ইজ নেভার ফাউন্ড। এখানে আমরা দেখে নিই, বিং সিঙ্গেল স্ট্রাকচার হওয়ার জন্য ইট ডাজ নট ফলো চারগাপস রুল। চারগাপ, বিজ্ঞানী চারগাপ ওনারা একটা রুল আবিষ্কার, একটা সূত্র আবিষ্কার করেছেন যে অ্যাডেনিন অর্থাৎ পিউরিন ইজ ইকুয়াল টু পিরিমিডিন। টোটাল পিউরিনের যতটা পরিমাণ সমান হবে পিরিমিডিনের পরিমাণের সমান হবে। আমরা দেখিনি এখানে কি ফলো করতে বলছে। ইট ডাজ ফলো চারগাপস রুল। ডিএনএ এর ক্ষেত্রে সে চারগাপস এর রুল ফলো করা হয়, অনুসরণ করা হয়। দ্য টোটাল পিউরিন যেটা বলতেন, দ্য টোটাল পিউরিন কন্টেন্ট, তাহলে চারগাপস এর রুলটা কি এখান থেকে একটু জেনে নাও। শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু অনেক সময় চারগাপস রুল আসে পরীক্ষায়। দ্য টোটাল পিউরিন কন্টেন্ট অর্থাৎ পিউরিনের টোটাল পরিমাণ ইন এ ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, দ্বিতন্ত্রী সরি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ এর ক্ষেত্রে টোটাল পিউরিন কন্টেন্ট সবসময়ই টোটাল পিরিমিডিন কম্পোনেন্টের সঙ্গে সমান হবে। ওইটাই বলছিলাম যে সম্পূর্ণ পিউরিন ইজ ইকুয়াল টু, পিউরিনের পরিমাণ ইজ ইকুয়াল টু পিরিমিডিনের পরিমাণ। এটাই চারগাপসের রুল। RNA can be easily destroyed and alkalis to cyclic diesters of mononucleotide। যেহেতু এটা মনোনিউক্লিওটাইড তাই একে খুব সহজেই আলকালি দ্বারা
অ্যালকালি সলিউশন এটাকে ডিস্টার্ব করা যায়। তো ডিএনএ কি হচ্ছে ডিস্ট্রয় করা যায়, ধ্বংস করা যায়। ডিএনএ রেজিস্ট অ্যালকালিকে প্রতিরোধ করতে পারে অ্যাকশন ডিউ টু অ্যাবসেন্স অফ ওএইচ গ্রুপ। যেহেতু ডিএনএ এর ক্ষেত্রে ২ নাম্বার পজিশনে যেটা বলছিলাম, OH এর জায়গায় O থাকে না, শুধু H থাকে। আর সেটা না থাকার জন্য OH গ্রুপ থাকলে বেশি ফ্লেক্সিবল হয়। সেটা খুব ইজিলি আনস্টেবল হয়ে থাকে। কারণ এতে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে। আর এক্ষেত্রে অক্সিজেন গ্রুপ না থাকার জন্য এখানে কিন্তু রেজিস্ট করতে পারে, প্রতিরোধ করতে পারে অ্যালকালি গ্রুপের। চলে এসো তারপরে। RNA is relatively labile molecule undergoes easy and spontaneous degradation ঠিক ওই কারণেই এটি খুব তাড়াতাড়ি ডিগ্রেড হয়। spontaneous relatively comparatively অর্থাৎ তুলনামূলকভাবে ডিএনএ থেকে খুব স্বতঃস্ফূর্তভাবে এটি ডিগ্রেড করে যায়, এটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং ইজিলি নষ্ট হতে পারে। ডিএনএ অনেকটাই স্টেবল কম্পোনেন্ট। The spontaneous degradation is very slow স্বতঃস্ফূর্তভাবে আ ধ্বংস হওয়ার ক্ষেত্রে অবশ্যই সেটা খুব ধীর। The genetic information can be stored for years together without any change. কোন চেঞ্জ ছাড়াই যে জেনেটিক ইনফরমেশন তথ্যগুলি আমাদের গ্যাদার করা থাকে সেগুলি কিন্তু বছরের পর বছর থাকতে পারে। আমরা তারপরে চলে আসি আরএনএ এর ক্ষেত্রে। যেহেতু আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আরএনএ এর স্ট্রাকচার এবং টাইপসটা পড়া। তবুও আমরা আরএনএ এর সঙ্গে ডিএনএ এর ছোট্ট একটু পার্থক্য দেখে নিচ্ছি। মেইনলি cytoplasmic but also present in nucleus primarily transcript and small nuclear এখানে বলা হচ্ছে যে আরএনএ কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে থাকে কারণ প্রোটিন সিনথেসিসে সাহায্য করে আর প্রোটিন সংশ্লেষণ যার নাম হচ্ছে ট্রান্সলেশন পদ্ধতি আর প্রাইমারি ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রেও দেখা যায় সেটি কিন্তু নিউক্লিয়াসের মধ্যে হয় থাকে এখানে কিন্তু ট্রান্সক্রিপশন হয়ে থাকে সেখানে নিউক্লিয়াসের মধ্যে বাট মেইনলি ট্রান্সলেশনটা সাইটোপ্লাজমের মধ্যে হয় আর এখানে আরএনএ টি বেশিরভাগ ক্ষেত্রে সাইটোপ্লাজমে দেখা যায় মেইনলি ফাউন্ড ইন নিউক্লিয়াস আর এটি কিন্তু মেইনলি দেখা যায় কি ডিএনএ অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে বেশি দেখা যায় এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ অলসো ফাউন্ড আমরা জানি এক্সট্রা নিউক্লিয়ার ম্যাটেরিয়াল সেলফ রেপ্লিকেটরি কিছু নিজে রেপ্লিকেশন করতে পারে এমন কিছু অর্গান রয়েছে যে অর্গানগুলোর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডস দ্য বেস কন্টেন্ট ভ্যারিজ ফ্রম 100 টু এদের বেস কতটা পর্যন্ত হতে পারে 100 থেকে 5000 সাইজ অবশ্যই ভ্যারি করে ভ্যারিয়েবল মিলিয়নস অফ বেস পেয়ার্স আর দেয়ার ডিপেন্ডিং আপন দ্য অর্গানিজম অর্গানিজম অনুযায়ী অর্গানিজম অনুযায়ী লক্ষ লক্ষ বেস পেয়ার হতে পারে এবং সেগুলো ডিপেন্ড করছে সেই অর্গানিজমের উপরে এবারে আমরা চলে আসি টাইপ there are various types of RNA are found various types of RNA mRNA রয়েছে অর্থাৎ মেসেঞ্জার আরএনএ rRNA রাইবোজোমাল আরএনএ tRNA ট্রান্সফার আরএনএ snRNA স্মল নিউক্লিয়ার আরএনএ siRNA miRNA মাইক্রো আরএনএ এবং হেটেরোজেনাস হেটেরোনিউক্লিয়ার আরএনএ ওকে তারপরে রয়েছে দিজ আরএনএ পারফর্ম ডিফারেন্ট অ্যান্ড স্পেসিফিক ফাংশন প্রত্যেকটা আরএনএ তাদের নির্দিষ্ট এবং নির্দিষ্ট স্পেসিফিক বিশেষ ফাংশন রয়েছে কাজ রয়েছে দেয়ার আর ভেরিয়েবল ডিএনএ এর ক্ষেত্রে প্রকারভেদ আছে এ টু ই এ বি এবং জেড এই 3 প্রকার আমরা সাধারণত দেখে থাকি আমাদের পাঠ্য বইয়েও আছে সেটা আরএনএ সিনথেসাইজ ফ্রম ডিএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় যে পদ্ধতির নাম ট্রান্সক্রিপশন এটি সেন্ট্রাল ডগমার একটি অন্যতম পদ্ধতি ইট ক্যান নট ফর্ম ডিএনএ যখন উল্টো করে তৈরি করে তখন অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ হওয়ার পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সক্রিপশন কিন্তু ইট ক্যান নট ফর্ম ফ্রম ডিএনএ ডিএনএ কিন্তু তৈরি করতে পারে না ডিএনএ থেকে আরএনএ হচ্ছে যদি কখনো এক্সেপ্ট বাই দ্য অ্যাকশন অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যদি কখনো তৈরি হয় একটা জায়গায় অবশ্যই রয়েছে ব্যতিক্রম রয়েছে যে যেখানে ডিএনএ থেকে নয় আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন কারণ ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ হওয়া আর যখন আরএনএ থেকে ব্যতিক্রম হিসাবে আরএনএ থেকে ডিএনএ হবে তখন তার নাম হবে রিভার্স
রিভার্স মানে বিপরীত, বিপরীত ট্রান্সক্রিপ্টেজ। ইট ক্যান নট ডুপ্লিকেট, এটা কখনো ডুপ্লিকেট হয় না, এক্সেপ্ট ইন সার্টেন ভাইরাস, যেখানে জেনোমিক মেটেরিয়াল, ইট ইজ এ জেনোমিক মেটেরিয়াল। সাধারণত আরএনএ জেনেটিক হিসেবে কাজ করে না, যেটা আমাদের ডিএনএ করে। তো কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে সেটা কিন্তু জেনোমিক মেটেরিয়াল হিসেবে কাজ করে থাকে। অন দি আদার হ্যান্ড আমরা দেখে নিই, ডিএনএ ক্যান ফর্ম দি ডিএনএ বাই রেপ্লিকেশন। আমরা যেটা পরবর্তী ক্লাসে পড়বো, যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অর্গানিজম বা নির্দিষ্ট সাবস্টেন্সেস যদি তার মতো আরেকটা কপি হুবহু তৈরি করে, তাকে বলা হয় রেপ্লিকা, এক প্রকার জেরক্সের মতো। তো এটা এক প্রকার মেশিনারি, অনেকগুলো কৌশল রয়েছে, বায়োলজিক্যাল কৌশল, সেগুলো আমরা একটু একটু করে জানতে পারবো। ডিএনএ ক্যান ফর্ম ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া অবিকল, দ্যাট ইজ রেপ্লিকা, পদ্ধতির নাম রেপ্লিকেশন। ইট ক্যান অলসো ফর্ম, এটি আরো তৈরি করে আরএনএ বাই ট্রান্সক্রিপশন, আমরা একটু আগে জানলাম। সুতরাং ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতির নাম রেপ্লিকেশন, বা এটা রেপ্লিকা, হুবহু ডিএনএ তৈরি হচ্ছে। আবার এটা ডিএনএ থেকে আরএনএ হয়, যেটা আমরা এই যে এই সাইডে পড়ে এলাম, তার পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ওকে, নেক্সট পয়েন্ট, মেনি কপিজ অফ আরএনএ আর প্রেজেন্ট পার সেল, প্রত্যেকটা কোষে কিন্তু অনেকগুলো করে কপি আরএনএ রয়েছে। সিঙ্গেল কপি অফ ডিএনএ ইজ প্রেজেন্ট পার সেল, সিঙ্গেল কপি থাকে কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে। এইবারে আমরা চলে আসবো টাইপস অফ আরএনএ ইন অল প্রোক্যারিওটিক অ্যান্ড prokaryotic and eukaryotic organisms, three main classes of types of RNA তে আমরা চলে এসেছি। Or in all prokaryotic and eukaryotic organisms, three main classes of RNA are found. Molecules exist রয়েছে RNA এর। ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে যে মেন থ্রি টাইপস এর, তিন রকমের আরএনএ দেখা যায় বা বর্তমান আরএনএ অণু, সেটি হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, ট্রান্সফার আরএনএ, টিআরএনএ, রাইবোজোমাল আরএনএ, আরআরএনএ, বাস। বাট এটা ছাড়াও আদার কিছু স্পেশাল টাইপস অফ আরএনএ রয়েছে, যেগুলির নাম হচ্ছে স্মল নিউক্লিয়ার আরএনএ, এসএনআরএনএ, মাইক্রো আরএনএ, এমআইআরএনএ, সংক্ষেপে স্মল ইন্টারফিয়ারিং আরএনএ, যাকে বলা হয় এসআইআরএনএ, হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, এইচএনআরএনএ। বুঝতে পেরেছো? এদের প্রত্যেকটার একটা স্পেসিফিক ফাংশন রয়েছে, একটা পার্টিকুলার বিশেষ বিশেষ ফাংশন রয়েছে, বিশেষ বিশেষ জায়গায় সেই ফাংশনের জন্য তাদেরকে ব্যবহার করা হয়। তাহলে আমরা অন্য আর চারটে টাইপ জানলাম এসএনআরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ, মাইক্রো আরএনএ এবং স্মল ইন্টারফেয়ারিং আরএনএ, হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। আমরা একটা একটা করে জেনে নেব। মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার মানে যে সমস্ত আরএনএ গুলো বার্তা বহন করে নিয়ে যায়। আর তাহলে আমরা একটা একটু দেখে নিই। এটি যদি হয় ডিএনএ, এখান থেকে দেখো আরএনএ তৈরি হয়েছে, এবং একটা দ্বিতন্ত্রী ডিএনএ থেকে দেখার বিষয় যে ট্রান্সক্রিপশন পদ্ধতিটা, দ্বিতন্ত্রী ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হবে। তো সেখানে দরকার হবে রাইবোজোম অবশ্যই, এন্ড প্রোটিন। এখানে সেন্ট্রাল ডগমার একটা স্ট্রাকচার দেওয়া আছে, যেমন ধরো ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, এই যে এমআরএনএ হয়েছে, মেসেঞ্জার মেসেজ বয়ে নিয়ে যাচ্ছে, এবং সেই মেসেজটা উইথ দ্য হেল্প অফ রাইবোজোম, রাইবোজোমের সাহায্যে সেখান থেকে একটি করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। এই অ্যামাইনো অ্যাসিড তৈরি করাকে বলা হচ্ছে প্রোটিন সিনথেসিস। যে মেকানিজম বা কৌশল, তাকে বলা হয় প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন। এখানে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড চেন, এটাই এই টোটাল প্রসিডিওর, টোটাল মেকানিজমকে বলা হয় সেন্ট্রাল ডগমা। চলো আমরা তবু মেসেঞ্জার আরএনএ আরেকবার দেখে নিই। comprises only 5% of the RNA in the cell, সেলের মধ্যে শুধুমাত্র 5% অধিকার করে রয়েছে। most heterogeneous in size and base sequences. heterogeneous মানে, homogeneous মানে হচ্ছে সমভাবে তারা বিস্তৃত, এখানে কিন্তু সাইজ এবং শেপ তাদের কিন্তু heterogeneous মানে ছোট বড় সব রকম মিলিয়ে মিশিয়ে। all members of the class function as messenger RNA. all members of the class function as messenger RNA, বেশিরভাগ ক্ষেত্রে carrying the information in a gene to protein synthesize। এখানে যেটা দেখা যাচ্ছে
মেসেঞ্জার আরএনএ বার্তা বহন করে নিয়ে যায় এবং রাইবোজোমের সাহায্যে সেই বার্তা কিন্তু প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। এটাই বলা হচ্ছে যে এমআরএনএ এর মধ্যে প্রত্যেকটাই ক্যারিং ইনফরমেশন, তথ্যগুলি ক্যারি করে একটি জিনের মধ্যে এবং সেটি আল্টিমেটলি প্রোটিন সিনথেসাইজিং যে মেকানিজম বা যা মেশিনারি কৌশল, সেখানে সেটা বহন করে নিয়ে যায় বার্তাগুলি। স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স, এমআরএনএ কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। গঠনগত কিছু বৈশিষ্ট্য। এটির একটি স্ট্রাকচার রয়েছে। দ্য 5 প্রাইম টার্মিনাল এন্ড ইজ ক্যাপড। এই ক্যাপিং বলে একটা সিস্টেম হয়, যেটি ট্রান্সক্রিপশনের সময় আমাদের দরকার হয়। এবং সত্যি কথা বলতে কি, প্রোটিন ট্রান্সলেশনের ক্ষেত্রেও এটা ভীষণভাবে দরকার এবং প্রোটিন ট্রান্সলেশনের ক্ষেত্রে এই ক্যাপিং সিস্টেমটা দরকার হয়। সেখানে একটা 5 প্রাইম এন্ডে গিয়ে 7 মেথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট কিন্তু ক্যাপিং এর মাধ্যমে যুক্ত হয়। তো এটি মেসেঞ্জার আরএনএ এর সাহায্যেই হয়। এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। এবং এই ক্যাপ ইজ ইনভলভড ইন দ্য রেকগনিশন অফ এমআরএনএ বাই দ্য ট্রান্সলেটিং মেশিনারি। ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে এই যে ক্যাপ সিস্টেমটা এমআরএনএ, সেটাকে কিন্তু রেকগনাইজ হয়, অর্থাৎ সেটা চিহ্নিত হয় অ্যাকচুয়ালি। এবং এই চিহ্নিত হয়ে আলটিমেটলি প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। উদ্দেশ্য সেটাই। উদ্দেশ্য এমআরএনএ এর বার্তাগুলি বহন করে নেওয়া, রাইবোজোমের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পৌঁছে দেওয়া এবং একটা অ্যামাইনো অ্যাসিড সিনথেসাইজ হওয়া। এবং ইট স্টেবিলাইজেস এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ স্টেবিলাইজ করে, স্থায়িত্ব প্রদান করে বাই প্রোটেক্টিং ইট ফ্রম 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস এমনই এক ধরনের উৎসেচক, সে প্রোটেক্ট সে কিন্তু ডিএনএ কে এক্সোনিউক্লিয়াস অর্থাৎ কাটিং করতে পারে, কাটিং করে দিতে পারে ফ্রম 5 প্রাইম এক্সোনিউক্লিয়াসকে, যদি এই ধরনের উৎসেচক সেখানে টাচ হয়। সেই জন্য যখনই ক্যাপিং হয়ে যাবে, তখন এই ধরনের যে উৎসেচকগুলি রয়েছে, যেগুলো ডিএনএ ডিস্ট্রয় করতে পারে, আনস্টেবল করে দিতে পারে, সেগুলো থেকে এই ক্যাপিং সিস্টেম কিন্তু রক্ষা করে থাকে 5 প্রাইম এন্ডকে। এটাই এখানে বলা হচ্ছে। ওকে, স্ট্রাকচারাল ফাংশন চলছে। ক্যারেক্টারিস্টিক্স অফ এমআরএনএ, দ্য 3 প্রাইম এন্ড অফ মোস্ট আরএনএ। 5 প্রাইমের কথা বলা হলো, ক্যাপিং করা হচ্ছে। আর 3 প্রাইমের মানে যেটা 3 প্রাইমের দিকটা আমরা দেখেছি, হাইড্রোক্সিল গ্রুপের দিকটা যেটা দেখলাম, যে একটা নিউক্লিওটাইড 3 আর একটা নিউক্লিওটাইড 5 এর সঙ্গে যুক্ত আছে, মাঝখানে ফসফেট গ্রুপ। আবার সেটা আমরা একবার মনে করিয়ে নিলাম, রিক্যাপ করলাম। এখানে দেখো, the 3 prime end of most RNA, বেশিরভাগ RNA এর messenger RNA 3 prime end have a polymer of adenylate residue. পলিমার, কিছু পলিমার রয়েছে কার না, অ্যাডিনাইলেট রেসিডিউ। অ্যাডিনাইলেট একটা কেমিক্যাল সিনথেসিস, কেমিক্যাল প্রোডাক্ট। তো তার 200 থেকে 250টা এরকম রেসিডিউ আছে। আমরা ছবির মাধ্যমে আরেকটু দেখে নেব। দ্য টেল, এই যে টেল পোর্শন, এটা প্রিভেন্ট দ্য অ্যাটাক বাই ওই 3 প্রাইম কেও এটা প্রোটেক্ট করছে। এই যে গঠনটা, এটা অ্যাডিনাইলেট রেসিডিউ গুলো থাকে বলে 3 প্রাইম এন্ড কে প্রোটেক্ট করছে, প্রিভেন্ট করছে দ্য অ্যাটাক বাই 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস। যে উৎসেচকগুলি আছে, এক্সোনিউক্লিয়াস হচ্ছে এক ধরনের উৎসেচক যা ডিএনএ কে কেটে দিচ্ছে, ডিএনএ এর বেস গুলোকে কেটে ব্রেক করে সেখানে ঢুকে যেতে পারে। 3 প্রাইম, প্রত্যেকটা প্রাইম এন্ডে যদি কিছু যুক্ত হয়, এই যে যেমন এখানে যে ক্যাপিং হয়েছে, এখানে অ্যাডিনাইলেট রেসিডিউস রয়েছে, এই রেসিডিউস গুলো থাকলে তাহলে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি গুলো, অর্থাৎ এক্সোনিউক্লিয়াস উৎসেচকগুলি সেখানে অ্যাটাক করে না। ওকে, অন বোথ 5 প্রাইম এন্ড 3 প্রাইম এন্ড দেয়ার আর নন কোডিং সিকোয়েন্সেস। এর সঙ্গে বলে রাখি যে এমআরএনএ এর পোর্শন গুলি কোড করবে, মানে কি, তারা জিনে এখানে কোডিং এবং নন কোডিং দুটি অঞ্চল থাকে। তো সেই অঞ্চলটা কোথায় থাকে, জিনের গঠনের মধ্যে। আর সেই কোডিং অঞ্চল হচ্ছে যারা জিনের নির্দিষ্ট কোডগুলিকে বহন করে নিতে পারবে এবং অ্যামাইনো অ্যাসিড গুলি সিনথেসাইজ করতে পারবে, অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি করতে পারবে। কিন্তু কিছু কিছু কোডিং, কিছু কিছু অঞ্চল রয়েছে ওই গঠনের মধ্যে, যারা কিন্তু সরাসরি কোনো তথ্য বহন করছে না, ট্রান্সলেশনের কাজেও আসছে না। যেগুলো এই অঞ্চল রয়েছে তাদেরকে বলা হয় নন কোডিং সিকোয়েন্সেস। নন কোডিং সিকোয়েন্সেস, আবারও বলছি, 3 প্রাইম এন্ডের ক্ষেত্রে অ্যাডিনাইলেট রেসিডিউস থাকে, তাই এক্সোনিউক্লিয়াস 3 প্রাইম অ্যাক্টিভিটি দ্বারা প্রতিরোধ হয়। এখানে আরেকটা কথা, হিস্টোনস অ্যান্ড ইন্টারফেরেন্স ডু নট কন্টেন পলি এ টেল। এই যে পলি এ টেলে ক্যাপিং হয়েছে, আমরা এর আগের পৃষ্ঠায় জেনেছি। হিস্টোন যে গঠন রয়েছে,
নিউক্লিক অ্যাসিডের মধ্যে, সেটা কিন্তু এর ব্যাপারে কোনো ইন্টারফেরন ও এক ধরনের প্রোডাক্ট, সেটা কোনো ভাবে কোনো কিছু পলি এ টেলটা তার মধ্যে কিন্তু থাকে না হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে। ডু নট কনটেইন। আর যেটা বলছিলাম যে on both 5 prime and 3 prime in there are a non-coding sequences which are not translated, তাহলে যেগুলো জিনের বার্তা বহন করে না সেগুলো কিন্তু ট্রান্সলেটেড হবে না। অর্থাৎ সেগুলো অ্যামাইনো অ্যাসিড তৈরিই করবে না। তাকে বলা হয় নন কোডিং রিজিয়ন। আমরা বলবো যে কোডিং এবং নন কোডিং রিজিয়নটা। তাহলে এখান থেকে একটা কথা বলে রাখি, এখান থেকে অনেক শর্ট প্রশ্ন আসে। আর সেটা রয়েছে ক্যাপ অঞ্চল, কোডিং অঞ্চল, নন কোডিং অঞ্চল, সমাপ্তি কোডন বা টার্মিনেশন কোডন। এই কথাগুলি আমরা পরবর্তীকালে যখন সেন্ট্রাল ডগমাতে ট্রান্সলেশন করব তখন আমাদের কাজে আসবে। পলি এ প্রান্ত, পলিজোম। আমরা একটু একটু করে দেখে নিচ্ছি। প্রথমে ক্যাপ, সিএপি ক্যাপ। এই ক্যাপ হচ্ছে এমআরএনএর একটি 5 প্রাইম প্রান্তে মিথাইল যুক্ত বেস থাকে। মিথাইল যুক্ত বেস হয়েছে, তবেই সেই অঞ্চলটা আনস্টেবল হওয়া থেকে রক্ষা পায়। এই অঞ্চলকে ক্যাপ বলা হয়। আর নন কোডিং রিজন যেটা আমরা এখন বলছি, যে ক্যাপ গঠনের পরবর্তী পর্যায়ে 10 টি থেকে 100 টি নিউক্লিওটাইড যুক্ত, ওই যে 10 টা থেকে 100 টি নিউক্লিওটাইড থাকতে পারে, যেগুলো প্রোটিন সিনথেসাইজ করতে সাহায্য করে, তাদেরকে বলা হয়। আর যারা প্রোটিন সিনথেসিসে অংশগ্রহণ করে না তাকে বলা হয় নন কোডিং অঞ্চল। ক্যাপের পরবর্তী যেখানে কিছু নিউক্লিওটাইড সিকোয়েন্স রয়েছে, যেখানে প্রোটিন সিনথেসিসে যারা অংশগ্রহণ করে না তাকে নন কোডিং রিজিয়ন বলে, যেটা আমাদের এখানে রয়েছে, যে হুইচ আর নট ট্রান্সলেটেড, যেগুলো ট্রান্সলেশনে অংশগ্রহণ করে না। আবার কিছু রয়েছে কোডিং অঞ্চলগুলি, অবশ্যই কোডিং গুলো নিরবিচ্ছিন্নভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, ইন্টারভেনিং রিজিয়ন রয়েছে বিটুইন নন কোডিং, কোডিং একদিকে, একটা জিনের গঠনের ক্ষেত্রে মানে এমআরএনএ এর গঠনের ক্ষেত্রে একদিকে কোডিং অঞ্চল, নন কোডিং সিকোয়েন্সেস প্রেজেন্ট বিটুইন 5 প্রাইম অ্যান্ড 3 প্রাইম এর মধ্যে যে অঞ্চলটি থাকে, যারা কোড বেয়ার করে, ক্যারি করে এবং প্রোটিন সিনথেসিসে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, তাদেরকে কোডিং রিজিয়ন বলা হয়। দিস রিজিয়ন এনকোড করে থাকে, অর্থাৎ কোন জিনগুলি কোন অ্যামাইনো অ্যাসিড গুলি আল্টিমেটলি সিনথেসাইজ করবে সেই বার্তাগুলি বহন করে, তাকে বলা হয় কোডিং। এনকোড করা, এনকোডস ফর দ্য সিনথেসিস অফ এ প্রোটিন। একটা সত্যি কথা বলতে কি একে বলা হয় জেনেটিক, মানে জিনগুলোকে কোন এমআরএনএ অঞ্চলগুলি বিশেষ জিন বহন করে এবং সেই জিনগুলি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের মধ্যে প্রকাশ পাবে, সেই ব্যাপারটাই বলা হচ্ছে যে দিস রিজিয়ন অর্থাৎ কোডিং রিজিয়ন এনকোডস ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন, এনকোড করে প্রোটিন সিনথেসিসের জন্য, যে হ্যাঁ এই বার্তাগুলি পরবর্তী যে সমস্ত প্রোটিনগুলো সংশ্লেষিত হবে সেইভাবে পরপর এরকম হতে থাকে। অর্থাৎ কোডিং রিজনের এটাই কাজ যে তারা প্রোটিন সিনথেসিসে তাদের বার্তাগুলো পৌঁছে দেবে এবং সেইভাবে প্রোটিন সিনথেসিস হবে। স্ট্রাকচারাল একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, একটু দেখে নাও। এমআরএনএ এর ক্ষেত্রে এই যে ক্যাপটা বলছিলাম, দেখো 5 প্রাইম এন্ডে এরকম ক্যাপ জায়গাটি আমরা তো ওভাবে আঁকছি না, এখানে আমরা এরকম ছবিটা দেওয়া হয়েছে, তো এইভাবে ছবিটাই দেওয়া হয়। 5 প্রাইম ক্যাপ অঞ্চল, তারপরে একটু ফাঁকা জায়গা, তারপরে এইউজি। এইউজি হচ্ছে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড প্রথম তৈরি হয়, প্রারম্ভিক জায়গা, এটা স্টার্টিং পয়েন্ট। আর পরেরটা হচ্ছে ইউএজি টার্মিনেশন এবং সেখানে হচ্ছে স্টপ কোডন। তো স্টপ, দেখো একটা কথা বলি, এই যে এমআরএনএ প্রোটিন বলছি আমরা পড়ছি, তো এমআরএনএ এর কাজ কিন্তু প্রোটিন সিনথেসিস করা। এখন যে মেকানিজম গুলো পড়ছি, তো এমআরএনএ এর এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যারা কিন্তু প্রোটিন সিনথেসিসে সাহায্য করবে। এখানেই কিন্তু অ্যামাইনো অ্যাসিড গুলি তৈরি হবে, প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড এক একটা করে তৈরি হবে তার একক। আর সেই জন্য আমরা এমআরএনএ এর একটা বেসিক স্ট্রাকচার দেখে নিচ্ছি, কারণ এমআরএনএ বার্তা বহন করে, সেই জিনের যে বার্তা সেই বার্তা এক একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পৌঁছে যায় এবং সেই একেকটি অ্যামাইনো অ্যাসিডই আমাদের প্রত্যেকটা বাহ্যিক বৈশিষ্ট্যকে একটু, একটু করে প্রকাশ করে। সেটাই এই যে আমরা একটি 5 প্রাইম এর স্ট্রাকচার, 5 এমআরএনএ এর স্ট্রাকচার আমরা দেখে নিচ্ছি। দিস ইস ক্যাপ অঞ্চল। এইইউজি প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিড, এটি হচ্ছে ইউএজি। এটাকে দেখো এখানে স্টপ লেখা আছে। ইউএজি হচ্ছে কোনো কিছু নির্দেশ করে না এবং এখানে গেলে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেশনটা বন্ধ হয়ে যায়, প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যায়।
সেইজন্য একে বলা হয় স্টপ কোডন। দেখো 3 প্রাইমে পলি এ টেল রয়েছে। হুম? তাহলে ১ম এ ক্যাপিং হয়েছিল, তারপরে পলি এ টেল, পলিঅ্যাডিনাইলেশন বলা হয় এটাকে। আর এখানে যদি এই যে বেস সিকোয়েন্স গুলো দেওয়া আছে দেখো, এখানে বেস সিকোয়েন্স গুলো দেয়া AUG, GC পরপর। এগুলো AUG এগুলো কি? এগুলো অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, যেহেতু এটা RNA এর ক্ষেত্রে বলা হচ্ছে, এগুলো কিন্তু তাই। এরকম ২ টো ৩ টে মিলেই কিন্তু একেকটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, দেখেছো? আশা করি বুঝতে পেরেছো। তো এখানে 5 প্রাইম ক্যাপ ও 3 প্রাইম টেল impart stability to mRNA by protecting from specific exonucleases. তো একদিকে পলি এ টেল থাকা, আরেকদিকে 5 প্রাইম ক্যাপ থাকা। এর জন্য কিন্তু এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, উৎসেচকের অ্যাক্টিভিটি থেকে কিন্তু এটি রক্ষা পায়। নেক্সট দেখো, স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক দ্য mRNA molecules are formed. স্ট্রাকচার অনেক সময় কিন্তু একটু ভালো করে মনে রাখলে একটু সুবিধা হয়। তাহলে প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিডটা কোনটা দেখা যাবে, 5 প্রাইম ক্যাপটা আগে হচ্ছে, তারপরে পলি এ টেলটা হচ্ছে। পলি এ টেল কোন প্রান্তে হয় mRNA 3 প্রাইম প্রান্তে, এবং 5 প্রাইম ক্যাপিং সিস্টেমটা, ক্যাপিং পদ্ধতি কোথায়, কোন পজিশনে হয়, তখন তোমরা বলবে 5 প্রাইম পজিশনে। অর্থাৎ শর্ট প্রশ্নে এগুলো আসতে পারে। আমি একটু আলোচনাও করে নিচ্ছি কোয়েশ্চেন দেওয়া সত্ত্বেও। এবার আমরা সেটা একটু ভাষা দিয়ে দেখব যে the mRNA molecules are formed with the help of DNA template. আমরা তো আগেই বলেছি যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি হয়। তো তার জন্য টেমপ্লেট কি বলতো? একটা ছাঁচ। যেমন ধরো একটা আমরা যখন ছাঁচের পিঠে তৈরি করি, তো সেই পিঠে তৈরি করার জন্য একটা নির্দিষ্ট ছাঁচ করা থাকে। সেখানে আমরা চালের গুঁড়ি গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে সেটা দিই। তারপরে ঢেকে দিলে, টেম্পারেচার দিলে একেকটা করে পিঠে তৈরি হয়ে গেল ছাঁচের মধ্যে। তাহলে যে ছাঁচের উপরে বেস করে আমরা পিঠাটা তৈরি করেছি, দ্যাট ইজ এ ছাঁচ, একটা বেস। সেই ছাঁচের নাম হচ্ছে দিস ইজ এ টেমপ্লেট। তো টেমপ্লেট মানে হচ্ছে ছাঁচ মতো। তার উপরে বেস করে আমরা নতুন যে ডিএনএ হবে, নতুন ডিএনএ হতে পারে, নতুন এমআরএনএ হতে পারে। ডিএনএ থেকে তো আমরা দেখেছি যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএও তৈরি হয়। সেটাই বলা হচ্ছে যে এমআরএনএ তৈরি হয় উইথ দ্য হেল্প অফ ডিএনএ টেমপ্লেট, অর্থাৎ ডিএনএ ছাঁচের মাধ্যমে। একটা নির্দিষ্ট জায়গাকে ডিএনএ এর বলা হচ্ছে টেমপ্লেট। সেই দুটো তো তার স্ট্র্যান্ড, তার যেকোনো একটা স্ট্র্যান্ড টেমপ্লেট হিসেবে কাজ করবে এবং ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ থেকে ১ম এ এমআরএনএই তৈরি হয়। আমরা আগে বারে পড়ছি যে ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। The sequence of nucleotides in mRNA is complementary to the sequence of নিউক্লিওটাইডস অন দ্য টেমপ্লেট ডিএনএ। যখন ওই টেমপ্লেট ডিএনএ থেকে আরএনএটা তৈরি হবে, ঠিক এই যে নাইট্রোজেন বেসের যে সিকোয়েন্সটা, যে আ সজ্জা রীতিটা নাইট্রোজেন বেসের অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। তাহলে সাইটোসিন ATGC এর সঙ্গে থাইমিন হবে। তাহলে এখানে যখন আরএনএ তৈরি হবে, তাহলে অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল যুক্ত হবে এবং সেটি কিন্তু ডিএনএ টেমপ্লেটের সঙ্গে যদি এ থাকে, তাহলে উল্টো দিকে অবশ্যই ইউ তৈরি হবে। এইটা বলা হচ্ছে যে ডিএনএ যে অংশটা রয়েছে, তার কমপ্লিমেন্টারি বেস পেয়ারটা আরএনএ এর মধ্যেও তৈরি হবে। অর্থাৎ টেমপ্লেট ডিএনএ যদি অ্যাডেনিন থাকে, তাহলে অবশ্যই সেই টেমপ্লেট থেকে যখন আরএনএ তৈরি হবে, তার এগেইনস্ট এ, এর বিপরীতে কি হবে? ইউ হবে। সেগুলো কিন্তু অটোমেটিক্যালি তৈরি হচ্ছে। সেটাই বলছি যে সিকোয়েন্স এমআরএনএ এর মধ্যে যেটা থাকবে সেটা কমপ্লিমেন্টারি, অর্থাৎ এর পরিবর্তে যেটা হওয়া উচিত, সেটাও নিউক্লিয়ার টেমপ্লেট থেকে তৈরি হয়ে আসে। এটাই এখানে বলা হচ্ছে। এই পয়েন্টটা হচ্ছে the sequence carried on mRNA is read in the form of codon. অ্যাকচুয়ালি যে তথ্য কথাটা বললাম, যে কোডিং রিজিয়ন বললাম, সেই কোডিং এ কি থাকে? আসলে বেস সিকোয়েন্স থাকে, একটু আগে A, G, C, U দেখলাম। ওই বেস সিকোয়েন্স গুলোই হচ্ছে অ্যাকচুয়ালি পড়া হয়। তথ্যগুলি কিভাবে রিড করে, কিভাবে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে প্রবেশ করে, তাকে বলা হয় কোডন। সুতরাং সেটা ৩ টে নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। চলো তো দেখে নিই। এই যে, এই দেখো। AUG ৩ টি কিন্তু এখানে নিউক্লিওটাইড রয়েছে বেস। AUG মিলে তৈরি হয়েছে এটা হচ্ছে ১ম অ্যামাইনো অ্যাসিড, যেটা তৈরি হয় তোমার দাঁড়াও মিথিওনিন, রাইট? মিথিওনিন বলেওছি। তাহলে ১ম অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে মিথিওনিন। সেই যে
ইউজি তাই ৩ টে নিউক্লিওটাইড দিয়ে একটা কোডন তৈরি হয়েছে। ৩ টে কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে প্রকাশ করে। A codon is made up of 3 nucleotides. The mRNA is formed after processing of heterogeneous nuclear RNA আর mRNA ফাইনালি তৈরি হয় heterogeneous nuclear RNA এর প্রসেসিং এর পর। heterogeneous nuclear RNA সম্পর্কে তাহলে একটু জেনে নিই, দেখে নিই heterogeneous nuclear RNA টা কি? In mammalian nuclear ক্ষেত্রে hnRNA is the immediate product of gene transcription. Gene transcription just আগে কিন্তু প্রথম প্রোডাক্ট যেটি হচ্ছে যে যার উপর ভিত্তি করে কিন্তু আল্টিমেটলি ট্রান্সক্রিপশন হচ্ছে সেটি হচ্ছে hnRNA. And the nuclear product is heterogeneous in size. Actually যে প্রোডাক্ট প্রথম তৈরি হয় heterogeneous সেটা তার সাইজ এবং সাইজটি ভ্যারিয়েবল হয়, সাইজটি নির্দিষ্ট নয়, কম বেশি হয় এবং ভেরি লার্জ হয়। তাই জন্য এর নাম heterogeneous নিউক্লিক অ্যাসিড heterogeneous RNA. Molecular weight may be এবার মলিকুলারটা 10 to the power 10 to the power 7 এর বেশিও হতে পারে while molecular weight of mRNA is less than 20 to 26. এখানে দেখো মলিকুলার ওয়েটটা 10 to the power heterogeneous এর ক্ষেত্রে কত 10 to the power 7 আবার যেখানে কিন্তু mRNA এর মলিকুলার হচ্ছে 2 into 10 to the power 6 এর কম। আচ্ছা এখানে দেখো 75% HRNA is degraded in the nucleus, নিউক্লিয়াসের মধ্যে ডিগ্রেড হয়ে চলে যায়, এক প্রকার ধ্বংস হওয়ার মতো আর কি মিলিয়ে যায়। only 25% process to mature, আসলে যেটা তৈরি হয় প্রথম ডিএনএ থেকে hnRNA তার 75% কিন্তু ডিগ্রেড হয়ে যায়। তাহলে কতটুকু থেকে mRNA তৈরি হয় ডিএনএ থেকে যে hnRNA আমরা পেলাম তার only 25% একমাত্র প্রসেস হয়ে ম্যাচিউর mRNA তে পরিণত হয়। হেটেরোজেনাস এর একটা স্ট্রাকচার দেখে নিচ্ছি, ওভাল অ্যালবুমিন প্রসেসিং করে তৈরি হয়েছে। এখানে ডিএনএ জিনোম ট্রান্সক্রিপশন পদ্ধতিতে প্রথমে তৈরি হলো প্রাইমারি আরএনএ, তারপরে দেখো শেষে 5 প্রাইম ক্যাপিং হলো, অন্যদিকে 3 প্রাইম এক্ষেত্রে পলি অ্যাডিনাইলেশন হলো, পলি এ টেল যুক্ত হলো। সেখান থেকে দেখো রিমুভাল অফ 5 প্রাইম ইন্ট্রন। এখানে একটা কথা বলে রাখি, নন কোডিং যে রিজিয়নটা, নন কোডিং কোডিং এই জায়গাগুলো, সেই অঞ্চলে তাকে বলা হয় আরেকটা নাম আছে, তাকে বলা হয় ইন্ট্রন। অ্যাকচুয়ালি ক্যাপিং এর পরে ম্যাচিউর এমআরএনএ হতে গেলে তার কিছু ধর খারাপ জিনিস জঞ্জাল যেগুলো সেগুলো বাদ দেওয়ার মতো, শর্টিং করার মতো এখানে নন কোডিং যে রিজিয়নটা থাকে যে ইন্ট্রন বলা হয় সেটি তখন রিমুভ হয়ে যায়। কখন? যখন 5 প্রাইম ক্যাপিং এর পরে, সেই ক্যাপিং এর পরে যখন ম্যাচিউর এমআরএনএ তৈরি হবে তখন সেই পদ্ধতির নামকে বলা হয় স্প্লাইসিং। দেখো এখানে 5 প্রাইম ইন্ট্রন স্প্লাইসিং লেখা আছে। সেখান থেকে এটি প্রসেসিং হয়ে এবং রিমুভাল অফ 2 ইন্ট্রন, প্রথমে 5 টা ইন্ট্রন বাদ যাবে, তারপরে 2 টো ইন্ট্রন এবং এই যে পদ্ধতিতে সর্টিংটা হচ্ছে, ইন্ট্রন নন কোডিং রিজনকে বাদ দিয়ে ম্যাচিউর এমআরএনএ থাকছে যার মধ্যে শুধুমাত্র কোডন রয়েছে, যে কোডনগুলো ট্রান্সলেশন করতে সাহায্য করে আল্টিমেটলি। সেগুলি ইন্ট্রন গুলো যেগুলো নন কোডিং রয়েছে সেগুলো বাদ দেওয়া পদ্ধতির নাম স্প্লাইসিং বললাম। তা স্প্লাইসিং কেন হচ্ছে? না ম্যাচিউর এমআরএনএ তৈরি হওয়ার জন্য। পরীক্ষায় কিন্তু এটাও আসে। এইচএনআরএনএ কি? স্প্লাইসিং পদ্ধতি কাকে বলা হয়? এক্সন এবং ইন্ট্রন। এক্সন হচ্ছে কোডিং রিজিয়নের জিনগুলি তারা তথ্য বহন করে, আর ইন্ট্রন হচ্ছে যারা নন কোডিং রিজিয়নে থাকে। তো বলা হয় কোনটি রিমুভ হয় স্প্লাইসিং এর সময়, ইন্ট্রন না এক্সন? এখান থেকে এরকম শর্ট প্রশ্ন আছে। ট্রান্সফার আরএনএ তে চলে এসেছি আমরা। ট্রান্সফার আরএনএ আর দ্য স্মলেস্ট 3 মেজর স্পেসিস, ৩ টের মধ্যে সবথেকে ছোট। দে হ্যাভ কতগুলো করে নিউক্লিওটাইড বেস থাকে আমরা দেখে নিচ্ছি। ছোট যখন দেখো মাত্র 74 থেকে 95 নিউক্লিওটাইড রেসিডিউস থাকে। তারা কোথা থেকে সিন্থেসাইজ? দে আর সিন্থেসাইজড বাই দ্য নিউক্লিয়ার প্রসেসিং অফ এ প্রিকারসর মলিকিউল। তারা নিউক্লিয়ার প্রসেসিং এর মাধ্যমে তৈরি হয়। চলো এখানে দেখে তারা কি করে? ট্রান্সফার করে। তারা অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে সাইটোপ্লাজম থেকে প্রোটিন টু দ্য প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি। যে কৌশল যে পদ্ধতিতে একটা এই পদ্ধতি মেশিনারিটা শুরু হয়েছে, মেকানিজমটা শুরু হয়েছে, সেই জায়গায় অর্থাৎ সাইটোপ্লাজমে অ্যামাইনো অ্যাসিড গুলো সাইটোপ্লাজম থেকে বয়ে সেই মেশিনারির কাছে, অর্থাৎ সেই মেশিন যেখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মধ্যে নিয়ে চলে আসে। সেইজন্য একে বলা হয় ট্রান্সফার আরএনএ। দে আর ইজিলি সলিউবল অ্যাকচুয়ালি, তারা খুব তাড়াতাড়ি ডিসলভ হয়ে যায়। সলিউবল আরএনএ অর এসআরএনএ বলা হয়।
এদেরকে আরেকটা নাম আছে, they are also called adapter molecules. Since they act as adapter হিসেবে অ্যাকচুয়ালি কাজ করে for the translation of the sequence of nucleotides. নিউক্লিওটাইড সিকোয়েন্সের প্রোটিন সিনথেসিসের সময় তাদের ট্রান্সলেশনের জন্য ট্রান্সলেশন সিকোয়েন্সের নিউক্লিওটাইড ও এমআরএনএ যুক্ত হয় অ্যাডাপ্টার এই আরএনএ, এইজন্য অ্যাডাপ্টার আরএনএ বলা হয়। There are at least 20 species of tRNA on corresponding to each of the amino acid. আমরা জানি টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে কার্যকরী যেটি 20, তার মধ্যে 20 স্পেসিস এর tRNA করেসপন্ডিং অবস্থায় রয়েছে, যারা যুক্ত হয় একে অপরের বিপরীত নাইট্রোজেন বেসের সঙ্গে। আর এখানে দেখো 20 অ্যামাইনো অ্যাসিড অবশ্যই রিকোয়ার্ড দরকার আছে আমাদের প্রোটিন সিনথেসিসের জন্য। স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স অফ tRNA। tRNA এর প্রাথমিক স্ট্রাকচার কি? এখানে দেখো প্রাথমিক স্ট্রাকচারের মধ্যে নিউক্লিওটাইড সিকোয়েন্স অফ অল দ্য tRNA, tRNA এর সমস্ত রকমের নিউক্লিক অ্যাসিড তা কি করে অ্যালাউ করছে এক্সটেন্সিভ intra-strand complementary that generate secondary structure. অ্যাকচুয়ালি এদের মধ্যে ইন্টার-স্ট্র্যান্ডের যেগুলো অনেকগুলো ইন্টার-স্ট্র্যান্ড রয়েছে পরপর ভেতরে রয়েছে, তারা পরস্পরের সঙ্গে কমপ্লিমেন্টারি হয়ে সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে। সেকেন্ডারি স্ট্রাকচার ইজ সিঙ্গল tRNA অর্থাৎ tRNA ট্রান্সফার RNA shows এক্সটেন্সিভ ইন্টারনাল বেস পেয়ার, ইন্টারনাল যে বেস পেয়ার রয়েছে সেগুলো এক্সটেন্সিভলি পরস্পরের সঙ্গে অ্যাকুয়ার করে একটা ক্লোভার লিপ। ইট ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তোমাদের বলে রাখি পরীক্ষায় কিন্তু এটা আসে। এমনভাবে ভেতরের বেসগুলি পরস্পর মিলেমিশে যেন মনে হয় ৩ টে পাতা সহ ক্লোভার বলে একটি গাছ তার পাতার মতো লাগছে। তাই এই tRNA এর বিশেষ সেকেন্ডারি স্ট্রাকচারকে বলা হয় ক্লোভার লিফ স্ট্রাকচার। পরীক্ষায় এটা ৩ নম্বরের জন্য বর্ণনা প্লাস ছবি আঁকাটা চলে আসে যে tRNA এর ক্লোভার লিফ স্ট্রাকচারটি বর্ণনা করো। দ্য স্ট্রাকচার ইজ স্টেবিলাইজড বাই হাইড্রোজেন বন্ডিং। অবশ্যই বেসগুলির মধ্যে হাইড্রোজেন বন্ডিং রয়েছে এবং এই যে ক্লোভার লিফ স্ট্রাকচার এটিও কিন্তু স্থায়িত্ব লাভ করছে হাইড্রোজেন পরস্পর বেসগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকার জন্য এবং এটি একটি কনসিস্টেন্ট ফিচার এবং এটি একটি সলিড খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আমরা একটু স্ট্রাকচারটা দেখে নেব। দেখো, সুতরাং ক্লোভার লিফ স্ট্রাকচার tRNA ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর দ্য এক্সাম। তোমরা এক্সামের জন্য খুব সুন্দর করে বড় প্রশ্ন হিসেবে এগুলোকে তৈরি করে রাখবে। ক্লোভার লিফ স্ট্রাকচার অ্যাজ এ সেকেন্ডারি স্ট্রাকচার অফ RNA এর সেকেন্ডারি স্ট্রাকচার গৌণ স্ট্রাকচার হিসেবে দেখে নিই। ৫ টা তার মেইন আর্ম রয়েছে আর ৩ টে করে লুপ আছে, অ্যাকসেপ্টর আর্ম আছে, অ্যান্টিকোডন আছে, DHU আছে, ডাইহাইড্রোইউরিডিন, সাই আলফা এটা সাইসাইন এবং এক্সট্রা। চলো দেখে নিচ্ছি। তার আগে বর্ণনায় হচ্ছে যে tRNA অ্যাকসেপ্টর আর্মে ঠিক কি আছে? অ্যাকসেপ্টর কেন বলা হচ্ছে যে এই 3 প্রাইম আর্মটাকে বলা হয় অ্যাকসেপ্টর আর্ম। এখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় যেখানে ৭ টি বেস পেয়ার রয়েছে। এইবারে কি পড়ছি এটা? এটা আমরা পড়ছি RNA এর সেকেন্ডারি স্ট্রাকচারের যে ক্লোভার লিফ মডেল তার একেকটা অংশ নিয়ে পড়ছি। tRNA এর ক্লোভার লিফ মডেলের একটি বিশেষ অংশ নিয়ে পড়ছি আমরা। দ্য এন্ড অফ সিকোয়েন্স ইজ আনপেয়ার্ড থাকে অবশ্যই এন্ডের দিকে সাইটোসিন, অ্যাডেনিন at the 3 প্রাইম এন্ডে যুক্ত থাকে। The 3 প্রাইম হাইড্রোক্সিল টার্মিনাল or adenine binds with the কার্বক্সিল গ্রুপের সঙ্গে 3 প্রাইম অঞ্চলটা বাইন্ড অবস্থায় থাকে। 3 প্রাইমে তাহলে কি হচ্ছে যে এখানে অ্যাডেনিন টার্মিনাল পোরশন এবং এখানে কার্বক্সিল গ্রুপের অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কিন্তু এটা যুক্ত থাকছে। হুম, মানে 3 প্রাইম যে অ্যাকসেপ্টর আর্ম তো 3 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপের কাছে কিন্তু অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হচ্ছে এটাই বলা হচ্ছে। অর্থাৎ অ্যাকসেপ্টর আর্মে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে। The tRNA bound with amino acid is called amino acyl tRNA. যখন tRNA অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে বাইন্ডিং অবস্থায় থাকবে তখন তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল tRNA. The CCA attachment এই যে 3 প্রাইম এন্ড কে CCA attachment বলা হয় is is done post transcriptionally. ট্রান্সক্রিপশন হয়ে যাওয়ার পর এই অ্যাটাচমেন্টটা CCA অর্থাৎ
কার্বক্সিল গ্রুপ, অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অফ অ্যামাইনো অ্যাসিড সেই অ্যাটাচমেন্টটা সম্পন্ন হয়। এই তো চলো আমরা স্ট্রাকচার দেখে নিচ্ছি। এখানে দেখে নেওয়া স্ট্রাকচার এই যে রয়েছে। এখানে বলা হয় স্টার একটা বন্ড আছে। ওকে? এটা 5 প্রাইম এটা 3 প্রাইম। এখানে একটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে দেখো। এটা হচ্ছে আর। তারপরে কি আছে? আচ্ছা, তারপরে দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যান্টিকোডন। তারপরে আছে DHU। ওকে, চলো দেখে নিই। এটা হবে T-Psi-C। ওকে, AC-TC রয়েছে না এখানে? এখানে রয়েছে G। হুম। এইটা দেখো এখানে ছিল হাইড্রক্সিল গ্রুপ, সেই হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং এটি এসে এই অঞ্চলটা যেটি রয়েছে এখানেটা হচ্ছে T-Psi আলফা, T-Psi-C আর্ম। এখানটা হচ্ছে এক্সট্রা আর্ম ইন্ট্রামলিকুলার বেস পেয়ারিং, অর্থাৎ ভেতরে মলিকুলার ভেতরে দেখো AG সি এরকম করে সিটি এরকম করে রয়েছে পরস্পর দেখো। AU এই দেখো দেখে নাও অ্যাডেনিন, ইউরাসিল, জি সি, আবার GC তার মানে কি পরস্পরের সঙ্গে কিন্তু কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এ রয়েছে। অর্থাৎ এ থাকলে তার উল্টো দিকে থাইমিন থাকবে না, এখানে ইউরাসিল থাকবে যেহেতু এটা RNA। এখানে আবার একটা দেখো এক্সট্রা আর্ম হয়েছে, এটাকে বলা হচ্ছে এক্সট্রা আর্ম। এটাকে কোডন লেখা আছে বাট অ্যাকচুয়ালি এই অঞ্চলের কোডনের ঠিক বিপরীতটা থাকবে। এটা অ্যান্টিকোডন রিজন হবে। ওই দেখো অ্যান্টিকোডন লেখা আছে। কোডন যেটা থাকবে তার উল্টো দিকে কিন্তু কমপ্লিমেন্টারি থাকার কথা, কিন্তু এখানে তৈরি হয়েছে অ্যান্টিকোডন। অর্থাৎ ওকে, অ্যান্টিকোডন লুপ বলা হয় এটাকে। দেখো 3টে ফাস তৈরি হয়েছে অ্যান্টিকোডন লুপ। এই অঞ্চলটি 7টি বেস থাকে যার মধ্যে 3টি বেস অ্যান্টিকোডন রূপে কাজ করে, ওই জন্য 3টাকে এরকম গোল চিহ্ন দেওয়া হয়েছে। এখানে 7টি বেস থাকে পরস্পর দেখো পরস্পরের কমপ্লিমেন্টারি, যেখানেই যাও না কেন জিসি জিসি এবং AU। আর এই যে 7টি বেস পেয়ারের মধ্যে এই তিনটি বেস অ্যান্টিকোডন রূপে কাজ করে, কোনো কোডের কাজ করে না। এইবারে চলে আসো DHU গ্রুপ লুপ, DHU লুপ, লুপ মানে ফাঁস। তাহলে ডাইহাইড্রো ইউরিডিন এই লুপেও 7টি বেস থাকে, যার মধ্যে ডাইহাইড্রো ইউরিন নামক কয়েকটি অস্বাভাবিক ইউরিডিন নামক কয়েকটি অস্বাভাবিক বেস থাকে এই অঞ্চলে। এই হচ্ছে আমাদের গ্লোবাল লিপ মডেল। কার্বক্সিল গ্রুপ অফ অ্যামাইনো অ্যাসিড ইজ অ্যাটাচড। তাহলে এই অঞ্চলে 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপের কাছে কি যুক্ত হয় কার্বক্সিল গ্রুপ অফ অ্যামাইনো অ্যাসিড। এটা পরীক্ষা অনেক সময় শর্ট প্রশ্ন যদি বড় না আসে তাহলে শর্টে তো এখান থেকে আসেও, যখনই বড় না আসবে তখনই শর্টটাও তৈরি করে রাখতে হবে। সেই জন্য দুটোই তৈরি করতে হবে যে কোনটা পরীক্ষায় আসে, যাতে শর্টও করা যায় এবং ব্রডও করা যায়। সেক্ষেত্রে কোন অঞ্চলে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় সেটা অনেক সময় পরীক্ষা আছে। অ্যান্টিকোডন আর্ম বেস পেয়ার উইথ দ্য কোডন 3 prime group of adenine present on the messenger RNA। প্রায় শেষ হতে চলেছে। অ্যান্টিকোডন আর্মটা একটু দেখে নাও। লাইস এট দ্য অপোজিট অফ অ্যাকসেপ্টর আর্মের ঠিক উল্টো দিকে থাকে এটি। এখানে 5টি বেস পেয়ার রয়েছে। এটি ট্রিপলেট মানে 3টে করে যে কোডন রয়েছে, 3টে নিউক্লিওটাইড মিলে যে একটা কোডন রয়েছে সেটি mRNA থাকে। mRNA এর মধ্যে যে 3টি নিউক্লিওটাইড যুক্ত কোডন রয়েছে সেটিকে শনাক্ত করার জন্য, রেকগনাইজ করার জন্য tRNA কাজ করে। বেস সিকোয়েন্স অর্থাৎ অ্যান্টিকোডন আর্ম কাজ করে থাকে। অ্যান্টিকোডন আর্ম কিন্তু কোডনগুলোকেই শনাক্ত করে ফেলে। বেস সিকোয়েন্স অফ অ্যান্টিকোডন আর্ম ইজ কমপ্লিমেন্টারি টু দ্য বেস সিকোয়েন্স অফ mRNA।
অর্থাৎ অ্যান্টিকোডনের ওই যে অ্যান্টিকোডনের যে বেস সিকোয়েন্স থাকে সেটা কোডনের জায়গাটায় mRNA এর মধ্যেই তো সবই অংশ। এটা অবশ্য tRNA এর অংশ। তো সেক্ষেত্রে এরা কি করে tRNA এর এই অংশ অ্যান্টিকোডন অঞ্চলটি তার বিপরীত বেস সিকোয়েন্সকে mRNA থেকে শনাক্ত করে নেয়। কারণ mRNA এরও প্রয়োজন আছে, তারা মেসেঞ্জার আর এরা বয়ে নিয়ে যায়। তো due to complementarity, it can bind specifically with mRNA by hydrogen bond. আর এই tRNA এর এই অঞ্চলটি অর্থাৎ অ্যান্টিকোডন অঞ্চলটি মানে তার কমপ্লিমেন্টারিটির জন্য স্পেসিফিসিটির জন্য কিন্তু সে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে আরএনএ এর সঙ্গে যুক্ত থাকে। এবার DHU ডাইহাইড্রোইউরিডিন 3 থেকে 4 বেস পেয়ার থাকে। সার্ভ অ্যাজ দ্য রিকগনিশন সাইট। এনজাইমগুলি অ্যামাইনো অ্যাসিড tRNA সিনথেটেজ, একটা এনজাইম লাগে যেটি অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস বা সংশ্লেষণ হওয়ার জন্য কাজে আসে, তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল tRNA সিনথেটেজ। এটা এক্ষেত্রে DHU রেকগনিশন করে and that aid amino acid to the acceptor end. আগে DHU এই যে আরেকবার দেখাচ্ছি। এই DHUR আইডেন্টিফাই করে রেকগনিশন করলে তবে কিন্তু রেকগনিশন করার পর অ্যাকসেপ্টর আর্মে গিয়ে জমা অ্যাটাচমেন্ট হয় বা অ্যাড হয় অ্যামাইনো অ্যাসিডটা। T-Psi-C arm is opposite to DHU দেখলাম আমরা। Since it contains pseudo-uridine ওই জন্য ইউ কথাটা বলা হয়েছে, that is why it is so named. সেজন্য এই নাম দেওয়া হয়েছে। It is involved in the binding. তাহলে এরও একটা নির্দিষ্ট কাজ রয়েছে যে tRNA রাইবোজোমের সঙ্গে অর্থাৎ রাইবোজোমের tRNA বাইন্ডিং এ সাহায্য করে। তাহলে আমরা কিন্তু একটা জিনিস দেখে নিচ্ছি যে tRNA এর যে ক্লোভার লিপ মডেল DHU আর্ম, T-Psi-C আর্ম প্রত্যেকের কিন্তু বড়র জন্য তৈরি করে রাখবো, আবার খুঁটিয়ে শর্টের জন্য তৈরি করব। যে পার্টিকুলার tRNA এর কাজ কি, T-Psi আলফা T-Psi-C আর্মের কাজ কি, DHU আর্মের কাজ কি। এবারে এক্সট্রা যে ভ্যারিয়েবল রয়েছে একটি আমরা এক্সট্রা দেখেছিলাম, ছোট্ট করে একটুখানি লুপের সৃষ্টি হয়েছে সেখানে। হ্যাঁ? About 75% of the RNA molecule possess a short extra একটা RNA থাকে বেশিরভাগ ক্ষেত্রে। If about 3 to 5 base pairs are present, the tRNA is said to be belonging to class 1. যদি ৩ থেকে ৫টা বেস পেয়ার থাকে তাহলে ক্লাস 1 বলা হবে। মেজরিটি tRNA অবশ্যই ক্লাস 1 tRNA. The tRNA belonging to class 2 have a long extra. যদি লং থাকে তখন তাকে বলা হয় কি বলা হয় তখন তাকে tRNA belong যদি করে থাকে তখন হচ্ছে ক্লাস 2 বলা হয়। তো টারশিয়ারি একটা স্ট্রাকচার হয় এল শেপেড। আমাদের এ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে পরীক্ষায় গ্লোবালি মডার্ন ব্রড শর্ট এগুলো খুবই এসে থাকে। আর mRNA স্ট্রাকচারটাও তাই পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং সেখান থেকে শর্ট প্রশ্নগুলি খুঁটিয়ে পড়তে হবে। দ্য এল শেপেড টারশিয়ারি স্ট্রাকচার ইজ ফর্ম বাই ফার্দার বারে বারে ফোল্ডিং হওয়ার জন্য এবারে পরবর্তীকালে হাইড্রোজেন বন্ডগুলি টি এবং ডি আর্মের মধ্যে বারে বারে টি আর্ম এবং ডি আর্মের মধ্যে বারে বারে ফোল্ডিং হয়ে কিন্তু এল শেপেড একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো এটা একটা স্পেশাল স্ট্রাকচার। দ্য বেস পেয়ার্ড ডাবল হেলিক্যাল স্টেমস গেট অ্যারেঞ্জড ইন টু ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের কলামের মধ্যে যুক্ত হয় কন্টিনিউয়াস পারপেন্ডিকুলারলি টু ওয়ান অ্যানাদার। আমরা এই স্ট্রাকচারটা দেখে না যে পরস্পর পারপেন্ডিকুলারলি একে অপরের বিপরীতে এরকম পেঁচিয়ে তৈরি হয়েছে এল শেপেড আরএনএ। এবার সবশেষে রাইবোজোমাল আরএনএ, যেটি রাইবোসোমের একটা অন্যতম অংশ। ম্যামালিয়ান রাইবোজোম কন্টেন টু মেজর নিউক্লিয়ার প্রোটিন সাব ইউনিট। এবার একটা ইউনিট দেখবো। A larger one with a smaller weight 2.8 into 10 to the power 6 and a smaller হচ্ছে 1.4 into 10 to the power 6। এইবারে কতগুলো সাব ইউনিট থাকে দেখো, সেই সাব ইউনিট হচ্ছে the 60S সাব ইউনিট কন্টেন 60X থাকে আর একটা হচ্ছে 40X থাকে। এবার 60S সাব ইউনিটটা দেখে নাও। এখানে থাকে 5S রাইবোজোমাল আরএনএ। এই যে ইউনিটগুলো বিভিন্ন ভাগ করা থাকে আর এস মানে ভেদবার্গ, আমরা জানি যে এটা সেডিমেন্টেশন উনি পরীক্ষা করেছিলেন, তারই একটা একক সেন্ট্রিফিউজ করে করেছিলেন উনি। তাহলে 60S যে রাইবোজোমের যে ইউনিটগুলো থাকে আমরা দেখি একটা বড় একটা ছোট। ইউক্যারিওটিক এর ক্ষেত্রে 60S সাব ইউনিটের মধ্যে কোন কোন আরএনএ থাকে? থাকে 5 প্রাইম এস আরএনএ, থাকে 5.8 এস আরএনএ, থাকে 28 এস আরএনএ,
There are also probably more than 50 specific polypeptides, তার থেকে বেশি polypeptide থাকতে পারে। The 40 subunit is smaller and contains a single 40 যেহেতু ছোট সেই জন্য যেটা বলছিলাম যে 60 এবং 40 হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের ক্ষেত্রে, আর ইউক্যারিওটিক আরএনএ এর ক্ষেত্রে এটা দেখা যায় সাবইউনিট হিসাবে। আর এটির মধ্যে থাকে 185 আরআরএনএ এবং approximately 30 distinct polypeptide chain. All of the ribosomal RNA molecule except the 5S rRNA বাদ দিয়ে সমস্ত রকমের আরএনএ কিন্তু তৈরি হয় নিউক্লিয়াসের মধ্যে from a 45S precursor. 5S rRNA independently transcribed, নিজের মতো করে ট্রান্সক্রাইবড হচ্ছে। ছোট করে একটু স্ট্রাকচার দেখে নাও। এই যে দেখো কি কি আছে এখানে। 60S সাবইউনিটের মধ্যে 28 5.8 S 5S থাকে আর 49টি প্রোটিন থাকে। অন্যদিকে 40 দুটো সাবইউনিটে দেখবে খেয়াল করে যে রাইবোজোমের যে স্ট্রাকচার তাতে একটা বড় আছে আর একটা ছোট আছে। তাই সেই ক্ষেত্রে বড়টাকে বলা হয় বড় ইউনিট আর ছোটটাকে ছোট ইউনিট অবশ্যই বলে সাব-ইউনিট করে এস করে ধরা হয় ভেদভার বিজ্ঞানের সায়েন্টিস্টের অনুযায়ী। আর নাম অনুযায়ী হয় কি তা ৪৯ টি প্রোটিন থাকে আর এটি হচ্ছে 18S rRNA এবং তার সঙ্গে ৩৩ টি প্রোটিন থাকে 40S সাব-ইউনিটের সঙ্গে। Ribosomal RNA function. The function of ribosomal RNA molecules in the ribosomal particle are not fully understood, but they are necessary for ribosomal assembly and seem to play a key role in binding of mRNA. Actually, পুরোপুরি জানতে গেলে যে রাইবোজোমাল আরএনএ এর মেইন কাজ বা প্রধান কাজ হচ্ছে অবশ্যই রাইবোজোম গুলোকে একত্রিত করা এবং তাদেরকে যে প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশনের যে মেকানিজম, যে কৌশল, যে পদ্ধতি সেখানে তাদেরকে নিয়ে আসা, ইনভলভ করা রাইবোজোমকে। আর আরআরএন এর কাজ, রাইবোজোমাল আরএনএ এর কাজ। Recent studies suggest that an rRNA component perform the peptidal transferase activity. Peptidal transferase peptide দেখো একটা অ্যামাইনো অ্যাসিড যখন তৈরি হয় তখন অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে পেপটাইড বন্ড থাকে। খুব স্বাভাবিক পেপটাইড তো প্রোটিন থেকে আসছে বুঝতেই পারছো। তো তাদের মধ্যে প্রোটিনের ওই স্ট্রাকচারের মধ্যে যে বন্ড থাকে তাকে বলা হয় পেপটাইড বন্ড। এবং সেগুলি তৈরি করতে যে এনজাইম সাহায্য করে তাকে বলা হয় পেপটাইডাল ট্রান্সফারেজ। ওকে? এবার দেখো স্মল আরএনএ। Most of the molecule are complex with protein to form the ribonucleoprotein and are distributed in nucleus. বেশিরভাগ মলিকুলের ক্ষেত্রে প্রোটিনের সঙ্গে যুক্ত হয় রাইবোনিউক্লিওপ্রোটিন তৈরি করে মলিকুলগুলি এবং সেগুলো নিউক্লিয়াস সাইটোপ্লাজম উভয়ের মধ্যে দেখা যায়। আর এদের রেঞ্জ গুলি দেখো একটু, এদের রেঞ্জ হচ্ছে 20 থেকে 300 nucleotides and are present in 1 lakh to 10 lakh copies per cell। এত কপিজ করে এটা কিন্তু ভ্যারি করে। snRNA এগুলো আদার টাইপস অফ আরএনএ আমরা পড়ছি। স্মল নিউক্লিয়ার আরএনএ। স্মল নিউক্লিয়ার আরএনএ আর snRNA এ সাবসেট অফ স্মল নিউক্লিয়ার আরএনএ থেকে স্মল তার মানে এটা এক প্রকার স্মল আরএনএস আর সিগনিফিকেন্টলি ইনভলভ ইন দেখো এখানে ইনভলভড ইন mRNA প্রসেসিং এন্ড জিন রেগুলেশন। খুব মাথায় রাখতে হবে এটা যে snRNA এখান থেকে শর্ট প্রশ্ন আসে। snRNA এর কাজ কি? তো snRNA মানে হচ্ছে স্মল নিউক্লিয়ার আরএনএ। ইট ইজ এ সাবসেট অফ স্মল নিউক্লিয়ার আরএনএ। খুব তাৎপর্যপূর্ণভাবে এটি mRNA প্রসেসিং, প্রসেসিং কোনটাকে বলে বলো তো? ওই যে স্প্লাইসিং তারপরে প্রসেসিং। তো যেখান থেকে ইন্ট্রন বাদ গেল। তো প্রসেসিং এবং জিন রেগুলেশন, জিন যে কোনটা কিভাবে প্রকাশ পাবে এবং তার কার্যাবলী সম্পন্ন হবে তার একটা রেগুলেশন পদ্ধতি রয়েছে, রেগুলেটরি মেকানিজম রয়েছে। তো সে প্রসেসিং এবং রেগুলেটরি মেকানিজমেও কিন্তু snRNA পার্টিসিপেট করে, সাহায্য করে, অংশগ্রহণ করে। অফ অল সেভারাল snRNA অনেকগুলো snRNA রয়েছে তার মধ্যে UN, U2, U4, U5 and U6 are involved in intron removal। ওই যে নন কোডিং রিজিয়নে যেগুলো কখনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না সেই অঞ্চলটাকে বলা হয় রাই নন কোডিং রিজিয়ন। তো সেই নন কোডিং রিজিয়ন থেকে ইন্ট্রন যেগুলো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না সেই ইন্ট্রনকে রিমুভ করার জন্য যে প্রসেসিং পদ্ধতি তখন যারা ইনভলভ থাকে স্মল নিউক্লিয়ার আরএনএস তাদের মধ্যে
U1 থেকে U3 কিন্তু নেই। U1, 2, 4, 5, 6 কিন্তু পার্টিসিপেট করে। এরা কিন্তু অংশগ্রহণ করে। কিসে? ওই যে ইন্ট্রন যারা জিন কোড করে না, অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না, তাদের এমআরএনএ, এচএনআরএনএ অর্থাৎ নিউক্লিয়ার আ হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ থেকে তাদেরকে দূর করে যাতে ম্যাচিউর এমআরএনএ হয় সেই কাজটি করে থাকে। আমি আবারও বলছি, দেখো ডিএনএ থেকে ১ম এ যে আরএনএ তৈরি হয় তাকে বলা হচ্ছে এইচএনআরএনএ। তখনও সে কিন্তু প্রসেসিং এবং স্প্লাইসিং যে পদ্ধতি সেটা সম্পন্ন হয়নি। তারপরে হবে প্রসেসিং। তো সেই প্রসেসিং এর সময় কিন্তু স্মল নিউক্লিয়ার আরএনএ 1, 2, 2, 1, 2, 4, 5, 6 এরা অংশগ্রহণ করে যাতে ওখান থেকে ইন্ট্রন বা নন কোডিং যে জিনস গুলি আছে তারা রিমুভ হয়ে যায়। তারপরে হবে স্প্লাইসিং। যখন ইন্ট্রন আবার পরবর্তীকালে রিমুভ হবে তখন হবে স্প্লাইসিং। বুঝা গেল? আমরা দেখে নেব যে কোন ধরনের এসএনআরএন এর কাজ কি। পরেরটা দেখো U7 SNRNA is involved in production of the correct 3' end of histone mRNA. Histone mRNA 3' সঠিক প্রোডাকশনের জন্য উৎপন্নের জন্য U7 SNRNA অর্থাৎ U7 কিন্তু আমরা উপরে পড়িনি। বিশেষ এই ক্ষেত্রে কিন্তু U7 আ SNRNA যুক্ত হয়েছে এবং কারেক্ট 3' এন্ড হিস্টোন mRNA তৈরি করার জন্য কিন্তু এটা অংশগ্রহণ করছে। আবারও বলছি U7 SNRNA বা স্মল নিউক্লিয়ার আরএনএ 3' হিস্টোনের মানে হিস্টোন mRNA 3' গঠনের গঠনে অংশগ্রহণ করে। and which lacks a poly A tail যেখানে কোনো poly A tail থাকে না। স্মল নিউক্লিয়ার স্ট্রাকচার দেখে নাও। এই দেখো এক্সন যার মধ্যে প্রি mRNA, এই যে ইন্ট্রন নন কোডিং রিজন, এই যে এক্সন অবশ্যই এখানে কোডিং অঞ্চল, এখানে জিন নির্দেশ করবে। সেই ইনফরমেশন রয়েছে এই অঞ্চলটায়। স্প্লাইসিওজোম। তা স্প্লাইসিওজোম মানে অনেকগুলো সাবস্টেন্স এক জায়গায় হয়েছে স্প্লাইস হওয়ার জন্য। দেখো যুক্ত হলো ইন্ট্রন, যুক্ত হলো এর সঙ্গে SNRNP তার মানে কি স্মল নিউক্লিয়ার আরএনএ যুক্ত হলো। আমরা তো একটু আগেই পড়লাম যে SNRNA সর্বদাই এই ইন্ট্রন বা নন কোডিং অঞ্চলটাকে রিমুভ করার জন্য সাহায্য করে। দেখো এখানে রিমুভ করার জন্য সাহায্য করছে। সেই পদ্ধতির নাম হচ্ছে স্প্লাইসোম, স্প্লাইসিওসোম বা স্প্লাইসিওজোম বলতে পারো। এবার এক্সারসাইজড ইন্টার্ন ইন ল্যারিয়েট শেপ এবার সেখান থেকে কেটে বেরিয়ে যাওয়ার জন্য দেখো কেমন একটা ল্যারিয়েট শেপের হয়েছে ফাঁসের মতো। আর এদিকে দেখো সেই স্মল নিউক্লিয়ার আরএনএ কে কিন্তু ওয়েট করছে ওরা। সাহায্য হয়ে গেছে তাই জন্য ওরা চলে গেছে। আর এখান থেকে সরাসরি দেখো এই যে এক্সর এবং ইন্ট্রন কিন্তু চলে গেছে। তো ইন্ট্রন যখন রিমুভ হয়ে গেল তখন এরাও সরে গেল এবং রয়ে গেল ম্যাচিউর এমআরএনএ যেটি আমাদের কিন্তু ডিএনএ থেকে এই ৩ টি পদ্ধতির মাধ্যমে তৈরি হয়েছে। সো এখানে দেখো স্মল নিউক্লিয়ার আর অলরেডি ইনভলভড ইন দ্য প্রসেসিং অফ স্প্লাইসিং। এখানে দেখলাম যে এখানে দূর করার জন্য ট্যাবলেটের আকারে এরা অংশগ্রহণ করেছে এবং যখনই ম্যাচিউর এমআরএনএ তৈরি হয়ে গেছে তখন তারা কিন্তু রিমুভ করে গেছে। প্রাইমারি ট্রান্সক্রিপ্টিভ ফর্ম ম্যাচিউর আরএনএ আর এই ক্ষেত্রে প্রাইমারি যে ট্রান্সক্রিপ্ট রয়েছে সেগুলো ম্যাচিউর এমআরএনএ। তার মানে স্প্লাইসিং হয়ে নন কোডিং জিনিসগুলো সরে গিয়ে তখন তো অবশ্যই সেখানে ম্যাচিউর এবং ফ্রেশ রাইবোনিউক্লিওপ্রোটিন যুক্ত পার্টিকেল এসএনআরএপি। সুতরাং এখানে স্মল নিউক্লিয়ার আরএনএ ফর্ম কমপ্লেক্স উইথ প্রোটিনের সঙ্গে কমপ্লেক্স তৈরি করে রাইবোনিউক্লিওপ্রোটিন পার্টিকেল আর তাদেরকে বলা হয় এসএনআরএনপিএস। এবার মাইক্রো আরএনএ, স্মল ইন্টারফেয়ারিং আরএনএস। These two classes of RNAs are present a subset of small RNAs. Both play important role gene regulation এর ক্ষেত্রে কাজে আসে। মাইক্রো আরএনএ এন্ড siRNA কজ ইনহিবিশন এরা কিন্তু জিন যে এক্সপ্রেশন অর্গানিজমে প্রোটিন সিনথেসিসের পরে জিনের যে এক্সপ্রেশন রেগুলেশন হয় অর্থাৎ প্রকাশ পাবে এবং নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নির্দেশ করবে এবং সারা জীবের সমস্ত রকমের বিপাকীয় কার্যগুলি যুক্ত থাকে যেহেতু। আর এখানে যেহেতু আরএনএ কি করছে, এখানে যেহেতু আরএনএ প্রোটিন সিনথেসিস করছে
তাহলে জিনের যে এক্সপ্রেশন গুলি হয় অর্থাৎ আল্টিমেটলি যে ফেনোটাইপিক চরিত্র নির্দেশ করে অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে এমআইআরএনএ এবং এসআইআরএনএ কিন্তু ইনহিবিশন অর্থাৎ পুরো মাত্রায় বন্ধ করে দেয়, প্রতিরোধ করে দেয়। ডিক্রিজিং কিভাবে করে? না বাই ডিক্রিজিং স্পেসিফিক প্রোটিন প্রোডাকশন। অনেক রকমের প্রোটিন প্রোডাকশন বন্ধ করে দিয়েছে and it apparently via distinct mechanism এর মাধ্যমে এগুলো কমিয়ে দিয়েছে। এবার দেখো মাইক্রো আরএনএ। মাইক্রো আরএনএ টিপিক্যালি 21 থেকে 25 নিউক্লিওটাইড এর লেন্থ হয় এবং প্রসেসিং এর কাজ করে এটা। তারপরে স্মল ম্যাচিউরড এমআরএনএ অনেকগুলো আরএনএ রয়েছে। RNA duplexes within 3' untranslated region of specific target. mRNA leading via unknown mechanism to translation arrest. microRNA স্ট্রাকচারটা দেখে নাও। এই যে হচ্ছে ডেটাবেজ ইনস্ট্রাকশন, এটা স্পেসিফিক ইনস্ট্রাকশন রয়েছে, এটা ডিএনএ এবং ফাংশনাল প্রোটিন তৈরি হলো আলটিমেটলি। এখান থেকে যেটা গেল সেটা হচ্ছে মাইক্রো আরএনএ রেগুলেটর। Micro RNA short non-coding RNA present in all organisms have been shown to regulate gene expression. Gene expression কে express করতে সাহায্য করে। Single stranded RNA exert the regulatory action. Regulatory action মিলে single stranded RNA কে exert করছে and কিভাবে করছে না binding messenger RNA এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং ট্রান্সলেশন প্রতিরোধ করছে। Small interfering RNA. Small interfering RNAs. Small interfering RNAs or siRNAs are derived specific nucleotide cleavage of larger double-stranded RNA to again form 21 to 25 nucleotide product. Actually, siRNA কি হচ্ছে? এটি ডাবল স্ট্যান্ডার্ড RNA থেকে নতুন করে আবার তৈরি হচ্ছে। These short, যেহেতু আমরা স্মল বলছি, এটি small interfering RNAs. These short siRNAs usually form perfect RNA-RNA hybrids with the distinct target potentially now anywhere within the length of the mRNA. siRNA কিন্তু RNA ব্রিড তৈরি করতে সাহায্য করে the length of mRNA and where the complementary sequence exist, এখানে এক্ষেত্রেও complementary sequence exist করে। formation of RNA এরকম ডুপ্লেক্স siRNA এর মধ্যে থাকে RNA complementary duplex mRNA result in reduced specific protein production। ফলে এরকমই একটা কম্বিনেশন থাকার জন্য প্রোটিন প্রোডাকশনটা অনেকটা কমে যায়। কারণ হচ্ছে siRNA mRNA complexes are degraded। এদের যে নির্দিষ্ট কমপ্লেক্স থাকে সেটা ডিগ্রেড হয়ে যায় কার? না siRNA এবং mRNA এর ডেডিকেটেড নিউক্লিওলাইটিক মেশিনারি ডিগ্রেড হয়ে যায় কাদের দ্বারা? নিউক্লিওলাইটিক মেশিনারি দ্বারা। Some or all of the mRNA degradation occur in specific organelles termed P-bodies. P-body তে গেলে mRNA ডিগ্রেডেশন ঘটতে থাকবে, সব রকমের mRNA ডিগ্রেডেশন ঘটতে থাকবে। স্মল নিউক্লিয়ার না, এটা ইন্টারফেয়ারিং ইন্টারফেয়ারিং অর্থাৎ স্মল ইন্টারফেয়ারিং RNA স্ট্রাকচারটা দেখে নাও। ওখানে DNA আছে, সেখান থেকে দেখো সিঙ্গেল হলো প্রথমে, তারপরে RISC অর্থাৎ RNA inducing RI অর্থাৎ RNA inducing silencing complex। এটা হচ্ছে সাইলেন্সিং কমপ্লেক্স অর্থাৎ জিনকে সাইলেন্স করে দেয়। দেখো এখানে আছে সিনথেসাইজ হচ্ছে পরপর এবং ফাইনালি দেখো এটা যদি mRNA হয়, এই DNA টেমপ্লেট থেকে তাহলে mRNA ক্লিভেজ হয়েছে। স্মল ইন্টারফেয়ারিং RNA আর 20 to 25 নিউক্লিওটাইড লং। কতটা আছে দেখো সেটাও নিউক্লিওটাইড লং and RNA molecule that have variety of roles in the cells, অনেকগুলো রোল। তার মানে এদের siRNA কিন্তু রয়েছে RNA ইন্টারফারেন্স এর ক্ষেত্রে কিন্তু খুব পার্টিসিপেট করছে বা অংশগ্রহণ করছে, যেখানে কিন্তু where it interfere with the expression of specific gene এবং এখানে জিন এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু তারা ইন্টারফেয়ার করছে। Where it interfere with the expression of a specific genes by hybridizing to its corresponding RNA hybridized
আচ্ছা, দে আর ইনভলভড সেটা কি কিসে ইনভলভ থাকে? কি আরএনএ বলা হয়, স্মল নিউক্লিয়ার আরএনএ। যেটা জিন এক্সপ্রেশন ইন্টারফেয়ার করে এবং জিনের প্রকাশ ভালো করে ঘটে না। দেখো সিগনিফিক্যান্স অফ এমআই, মাইক্রো আরএনএ অ্যান্ড siRNA অর্থাৎ স্মল, এটা হচ্ছে স্মল ইন্টারফেয়ারিং আরএনএ, siRNA. Both microRNA and siRNAs represent existing new potential target for therapeutic drug development in human. Further, থেরাপিউটিক যে ইউজ গুলি আছে ড্রাগ গুলো সেক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যবহৃত হয় এসআই এবং এমআইআরএনএ। In addition, small interfering RNAs are frequently used to disease অনেক সময় ডিজিজ আইডেন্টিফিকেশন এর ক্ষেত্রেও or knock down specific protein levels in experimental procedure এর মধ্য দিয়ে গিয়েছে। Are frequently used to decrease or knock down specific protein levels in experimental procedure in the laboratory. An extremely useful and powerful alternative gene knockout technology হচ্ছে নকডাউন পদ্ধতি যেখানে স্মল ইন্টারফেয়ারিং আরএনএ frequently uh, used to decrease or knock down specific protein level in experimental procedure অর্থাৎ এখানে সেই সঙ্গে siRNA frequently কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নকডাউন ডিক্রিজ করছে, স্পেসিফিক প্রোটিন লেভেল ও কমে যাচ্ছে এবং ইন দ্য ল্যাবরেটরিতে সেটা সম্ভব হচ্ছে অনেক সময় পরীক্ষাতে করে। উম ওকে, অ্যান এক্সট্রিমলি ইউজফুল অ্যান্ড পাওয়ারফুল অল্টারনেটিভ জিন নকআউট টেকনোলজিও তৈরি হয়েছে, জিন নকআউট টেকনোলজি। সামারিতে আমরা একটু দেখে নেই অ্যাজ এ হোল। RNA exist in several different form এ আমরা দেখলাম। It is a single stranded এবং একতন্ত্রী, most of which are directly or indirectly involved in protein synthesis কেউ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যুক্ত আছে প্রোটিন সিনথেসিসের সঙ্গে। লিনিয়ার মানে এটা রৈখিক স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড ইন আরএনএ। তার মধ্যে কি থাকে? কনসিস্ট অফ নাইট্রোজেন বেস অ্যাডেনিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন অ্যান্ড ইউরাসিল। দ্য সুগার moiety রাইবোজ। দ্য মেজর ফর্মস অফ রাইবোনিউক্লিক অ্যাসিড ইনক্লুড, মেজর ফর্ম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, তারপরে অবশ্যই টিআরএনএ বড়, ও রাইবোজোমাল আরএনএ রয়েছে, তারপরে ট্রান্সফার আরএনএ রয়েছে, স্মল নিউক্লিয়ার আরএনএ রয়েছে। সার্টেন আরএনএ মলিকিউলস অ্যাক্ট অ্যাজ কেউ আবার ক্যাটালিস্ট হিসেবে কাজ করে অর্থাৎ উৎসেচক হিসেবে কাজ করে, তাকে বলে রাইবোজাইমস। মাইক্রো আরএনএ, siRNA represent existing new potential target for therapeutic drug development in human. এক্ষেত্রে বোঝা গেল শেষের দিকে যে মাইক্রো আরএনএ এবং স্মল ইন্টারফেয়ারিং আরএনএ রিপ্রেজেন্ট করছে এক্সিস্টিং নিউ পটেনশিয়াল। এখনকার দিনে ড্রাগ বা মেডিসিন ডেভেলপমেন্ট অনেকটা হয়েছে, তো আরো করার জন্য তাদের সেই ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে siRNAs এবং মাইক্রো আরএনএস ব্যবহার করা হয়। ওকে স্টুডেন্ট, আজকে অনেকটা হলো একসঙ্গে আসলে এটা করে আমরা সেন্ট্রাল ডগমা ধরবো, এই জন্য আমরা করলাম এটা। এখানে কিছু কথা না জানলে তোমরা সেখানে বুঝতে পারবে না, তাই একটু কষ্ট করে ধৈর্য ধরে এগুলো পড়ে নেবে। আর যেগুলো পরীক্ষায় আসার কথা বলেছি সেগুলো অবশ্যই খেয়াল করবে, যে গ্লোবাল লিপ মডেল, ছোট ছোট কোশ্চেন, কোডিং নন কোডিং রিজিয়ন, siRNA এগুলো একটু দেখে নেবে। ওকে, তোমরা ভালো থেকো, আজকে এই পর্যন্তই।